হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের গ্যালাক্টিকোস 2.0 5 নাম্বার ক্লাসে। আজকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্টেরও 5 নাম্বার ক্লাস। হোপফুলি আমরা শেষ করতে পারবো আজকে। এনিহাও শেষ না করতে পারলে আগামীকালকে তো শেষ হয়েই যাবে, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো প্যারা নাই। সো তোমরা একটু জয়েন করে ফেলো। আমাদের কিন্তু ক্লাসটা 8:30টায় শুরু হওয়ার কথা, আমরা 8:29-এই শুরু করছি, 8:30 এখন বাজে। সো চলো আমরা শুরু করে দিই। এবং তোমরা একটু যারা যুক্ত হয়েছো তারা একটু জানাও তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, আমার স্ক্রিন ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, এবং আমার কথা তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, প্রণাম দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আমার সাউন্ড প্লাস সবকিছু ক্লিয়ার তো শেষ হয়েই যাবে। হ্যাঁ, ঠিক আছে। এই টপিকটা কেন এত বেশি টাইম নিয়ে পড়াচ্ছি? ভাই, টাইম নিয়ে বেশি পড়াইলে আমার লাভ নেই, তোমাদেরই লাভ। তোমরাই বেশি শিখতে পারবা, বেশি অ্যাডমিশনে কিংবা এইচএসসিতে অ্যাপ্রোচগুলো বুঝতে পারবা। সো চলো শুরু করা যাক। আমরা কি লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো? কন্ডিশনালস পড়ছিলাম, রাইট? আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? কন্ডিশনালস পড়ছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। এবং এই নিয়মটা শুধুমাত্র তোমার এখানেই কাজে লাগবে না, এটা থেকে অ্যাডমিশনেও প্রশ্ন আসে। এছাড়াও আমাদের আরেকটা টপিক এর পরেই আমরা পড়বো, যেটার নাম হচ্ছে স্পেশাল ইউজ। স্পেশাল ইউজেও এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা কই ব্যবহার করা হয়, এটার ব্যবহার ক্ষেত্র কি? কোনো ব্যক্তির অবাস্তব বা আনরিয়েল চিন্তা বা ধারণা প্রকাশ করার জন্য প্রকাশ করা হয়, মানে জিনিসটা আনরিয়েল। আর একটা কথা আমরা মনে রাখবো, সাধারণত আনরিয়েল কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করি। হ্যাঁ, তো এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, যেটা কয়েকটা স্ট্রাকচার হতে পারে। আমরা 3টা স্ট্রাকচার দেখাবো। তো প্রথম স্ট্রাকচার যেটা, ধরো আমাদের এখানে প্রেজেন্ট টেন্স আছে, তো একটা জিনিস মনে রাখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাস্ট টেন্স দিয়ে আসে, বাট প্রেজেন্ট টেন্স দিয়েও হতে পারে, দু এক জায়গায় আসছেও। সো এই জন্য এটা দেখানো। তো ধরো আমাদের তোমার ফার্স্ট কাজ কি? আচ্ছা ভাই, আর রাইট ফর্মস অফ ভার্বে আসছে যেহেতু, সো এখানে আমার অ্যাজ ইফ অ্যাজ ডু আছে, এর আগে আমার প্রেজেন্ট টেন্স আছে। তো এখানে তুমি দেখবা প্রেজেন্ট টেন্স আছে কিনা। এইখানে প্রেজেন্ট থাকলে পরেরটা হবে তোমার কি? ধরো এখানে V1 ধরে নাও, এখানে V1 বা প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে V2। কন্টিনিউয়াস দিয়েও হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে যে হয় না তা না, বাট এইটা খুবই আনইউজুয়াল, মানে এটা আমাদের দেশে খুবই আনইউজুয়াল, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখবা, অ্যাজ ইফ অ্যাজ ডোর আগে এক থাকলে পরে হয় দুই। যেরকম সম্পদ টক্স, ভাই এটা V1 না, বাট প্রেজেন্ট ফর্ম তো এক নাম্বার ফর্ম ধরে নাও। অ্যাজ দো হি টট আস ফিজিক্স, মানে সে এমনভাবে কথা বলে যে সে আমাদেরকে ফিজিক্স পড়ে। জিনিসটা তো আনরিয়েল, জিনিসটা আনরিয়েল না? সো এইরকম আনরিয়েল কনটেক্সট যখন হবে তখন আমাদের কি হবে বলো তো? আনরিয়েল কনটেক্সট হলে অ্যাজ ইফ অ্যাজ তো হবে, বাট এখানে কন্টিনিউয়াস টেন্সও হইতে পারে। সম্পদ অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়াজ নোয়িং এভরিথিং, তাহলে এখানে কি আমাদের ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি হয়েছে। এটা আনইউজুয়াল কেস, জাস্ট দেখায় রাখার জন্য দেখায় রাখছে। তোমার যদি পরীক্ষায় আসে এইটাই আসবে, যে আগে যদি আমাদের এক থাকে, খেয়াল করো ভাইয়া, আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে পাস্ট, আগে যদি প্রেজেন্ট হবে পরে হবে পাস্ট। পাস্টটা কেন হইতেছে? অবাস্তব জিনিস বোঝানোর জন্য কি, আনরিয়েল কনটেক্সট বোঝানোর জন্য কি আমরা পাস্ট ব্যবহার করি। তাহলে কি আগে প্রেজেন্ট হইলে পরে হবে পাস্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই দেখো একটা মজার জিনিস দেখো, ধরো এখানে, আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, ধরো এখানে V1 আছে, অ্যাজ ইফ আছে, তাহলে এখানে V2 হইছে। এখানে এক থাকলে দুই হয়, তাইলে ভাই তোমাকে যদি বলি ভাই এখানে দুই থাকলে কি হবে? অ্যাজ ইফ বা অ্যাজ দো, ভাই 3 হবে। ভাই 3 কি একা একা হইতে পারে? 3 কি একা একা হইতে পারে না। যেহেতু এখানে পাস্ট আছে, পাস্ট থাকলে ওই পাশে পাস্টই হবে। হ্যাজ কেন হবে না? হ্যাজ প্লাস V3 বা হ্যাভ প্লাস V3 হবে না কেন? এই পাশে যদি পাস্ট থাকে ওই পাশে তো প্রেজেন্ট হবে না। পাস্ট থাকলে আমার পাস্টই কিছু বসাইতে হবে, এইটাই কনটেক্সট। তাহলে অবশ্যই এখানে কি হবে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাইলে তুমি আমারে বলো নিয়মটা এরকম। এটার যদি আমি এক্সপ্লেইন করি, ধরো পাস্ট ইনডেফিনিট, তুমি তো বুঝে গেছো, পাস্ট ইনডেফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আমার কি হয় বলো তো? এটা হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাইলে আমি যে তোমারে বুঝাইলাম যে এইখানে যদি তোমার V2 থাকে, আগে যদি V2 থাকে এখানে বসাই দিবা হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 বসাই দিবা। আচ্ছা ভাই বুঝলাম, এটার একটা বিকল্প স্ট্রাকচার হইতে পারে। ধরো এখানে
কন্টিনিউয়াস টেন্সও থাকতে পারে, পারফেক্ট কন্টিনিউয়াসও হইতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখবো, বাট এটা আনইউজুয়াল কেস, এটা আমাদের দেশে খুব একটা আসে নাই এখন পর্যন্ত কোন এক্সামে, যদি কোনোদিন চলে আসে যাতে এজন্য দেওয়া। তাহলে তুমি এদিকে খেয়াল করো, ধরো এই যে সম্পদ এমন বিহেভিয়ার করে যেন তার একটা মার্সিডিজ আছে, বাস্তবে তো নাই। তাহলে এই সেন্টেন্সটা আসো আমি লিখি, দুইটা সেন্টেন্স আমি তোমাকে লিখব। সম্পদ, তুমি আমাকে উত্তর দিবা, বিহেভস অ্যাজ ইফ হি, এটা কি আছে না, এটা না দিব, হি টিচ আস, কি দিব, ম্যাথ। ইন্টারের ম্যাথটা আসলে আমি কম পারছি, ঠিক আছে, কারণ আমি নটর ডেমে 1 বছরে মানে কোনো টিচারের নামে বদনাম করবো না, কিন্তু মানে আজকেও এটা কি একটা জায়গায় জানি মানে বাসায় বলতেছিলাম যে ম্যাথ টিচারটা ফার্স্ট ইয়ারে আমার মন মতো না হওয়ার কারণে আমার পুরো ইন্টারের ম্যাথটা গেছে। ইন্টারে যদি ম্যাথটা একটু ভালো পারতাম মানে আরও ভালো করতে পারতাম। তো সম্পদ বিহেভড, আবার ম্যাথে কিন্তু আবার নাম্বারও পাইছি অনেক বেশি, 194 বা 96, বাট আমার বেসিকটা ইন্টারের ম্যাথের খুবই খারাপ। 9, 10-এ ম্যাথ করতে করতে এমন অবস্থা হয়েছিল দেখা উত্তর বলে দিতে পারতাম। নটর ডেম পরীক্ষায় 3টা প্রশ্নের উত্তর দেখেই উত্তর দিয়ে দিস। বিহেভড অ্যাজ ইফ হি টিচ আস ম্যাথ, ঠিক আছে। সম্পদ এমন ভাব ধরতেছে যে সে আমাদেরকে ম্যাথ পড়ায়। এখন তোমরা আমাকে উত্তর দাও, এটা 1, এটা 2, 1-এর উত্তর কি, 2-এর উত্তর কি? 1-এর উত্তর কি, 2-এর উত্তর কি? ভাইয়া সিলেট ঘুরতে এসে ক্লাস করতেছি, থ্যাংক ইউ, ক্লাস করো, আজকে এটা শেষ হবে, আশা করি হবে। ওই ব্যাপারে আমার একার না ভাই, ফিজিক্স আর ম্যাথ বাদ দিয়ে কারো ক্লাসই হচ্ছে না। এটা কেন হচ্ছে না আগের দিনই বলছি, ঠিক আছে, এটা আমার একার সমস্যা না, এটা টেক টিমটা জানানো হয়েছে, তারা দেখতেছে। ওইটা আমরা যে টিচমিন্ট দিয়ে ক্লাস নিই ওই টিচমিন্টের প্রবলেম, সো টিচমিন্টের সাথে যোগাযোগ করতেছে। আচ্ছা, তুমি দুইটা জিনিস দেখবা, একটা হচ্ছে ভাই অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফের আগে কি V1 আছে, যদিও এটা V1 না, প্রেজেন্ট ফর্ম তো আছে, তাহলে এটা কি হবে, V1 হলে এটা V2 হবে, তাহলে এটা হবে টট, এটা হবে টট। তুমি ভাই অ্যাজ ইফের আগে দেখো না, এটা আছে V2, V2 থাকলে কি অবশ্যই 1 থাকলে 2 হয়, 2 থাকলে কি 3, তার আগে কি একটা হ্যাড, তাহলে কি এটা কি হবে, হি হ্যাড টট আস ম্যাথ, বুঝছো? তাহলে তুমি তাকাবা কোন জায়গায়, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে সবাই গণহারে এটা দেওয়া শুরু করে, বাট গণহারে দিও না, তোমার তাকাইতে হবে, তোমার চিনতে হবে, তুমি এই জায়গাটা আগে দেখবা, এই ছোট্ট জায়গাটা দেখবা। দেখছো কন্ডিশনালসে যে ছোট্ট ছোট্ট জায়গাগুলোর কারণে কন্ডিশনাল স্টুডেন্টরা কেন পারে না বা ভুল করে দেখা দিচ্ছে, এই স্ট্রাকচারটাতেও এই হচ্ছে করে না, টিচ না, এটা হচ্ছে টট হবে। হ্যাঁ, সো আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। তাইলে এইখানে রাখি, এইখানে রাখলে ভালো দেখা যাবে। ওহো, এনে তো আবার আইপ্যাড, দাঁড়াও, দেখো বুঝতেই তো পারতেছো, এখন তো তুমি বুঝতেই পারতেছো যে সম্পদ অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন টিচিং আস ম্যাথমেটিক্স। তাহলে এইখানে V2 যদি থাকে, হ্যাড বিন টিচিং মানে কি, এটা তোমাদের পড়াইছি না টেন্সে, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও হয়, বাট আমার এটা ইউজ করার দরকার নেই, আমাদের 1 থাকলে 2 দিব, 2 থাকলে হ্যাড প্লাস V3 দিব। হ্যাঁ, আচ্ছা, এগুলা বুঝবা, এগুলা আর সমস্যা হবে না। সো এই দুইটা আমাদের বুঝতে হবে, এই দুইটা যদি তুমি বুঝো তাইলেই হবে। বললো সহজ, 1 থাকলে 2 হয়, 2 থাকলে হ্যাড প্লাস V3 হয়, 1 থাকলে 2, 2 থাকলে 3। আচ্ছা, এখন আসো, বাট স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো দে নো এভরিথিং। সত্যি কথা, মানে খুব পণ্ডিত এখনকার দিনের স্টুডেন্ট, আমরা এত পণ্ডিত ছিলাম না, যাই হোক পণ্ডিত হওয়া ভালো। তো এই জায়গায় অ্যাক্ট আছে, এই জায়গায় অ্যাক্ট আছে, তাহলে এটা কি আছে, এই জায়গায় যেহেতু অ্যাক্ট আছে এটা কি হবে, যেহেতু অ্যাক্ট আছে এটা তো আমার V1, তাহলে এখানে V1 হলে এটা কি V2 হবে। দেখছো কেন ভার্বের কনজুগেশন পড়তে বলছি, যে নো নিউ নোন, এটা কিন্তু ভুল করছো। তারপর কি টিচ টট টট, টিচড কিন্তু না, তাহলে কি হবে, দে নিউ এভরিথিং। তো এইটা ভার্ব কনজুগেশন যেগুলা দেখাই নোট করে রাখো। নো মানে হচ্ছে জানা, নিউ নোনড। হ্যাঁ, আচ্ছা,
দে বিগিন টু ক্র্যাম ইংলিশ, ঠিক আছে, as though they considered cramming is the only way to learn English. এটা পারবা, এটা পারবা, এটা আমার আর বলারই দরকার নেই। তো এখন এইটার উত্তর দাও আমারে। অ্যাডমিশনে এইরকম প্রশ্নই দেখছো আসছে, সিইউতে আসছে 22-23 সেশনে। এটা কি হবে বলো তো? সেলিম ওয়ার্কস, তাহলে এখানে কি আছে? এক আছে, যদিও এটা এক না বাট প্রেজেন্ট টেন্স, তাহলে কি এটা আমার কি V2 হবে। V2 যদি হয় এখানে V2 কোনটা, এইটারই একটা রুলস আছে, এইটার রুলসটাই আমি তোমাদেরকে দেখাবো। বাট তোমরা অনেকে বলবা ভাই ওয়াজ হবে, এটা ওয়াজ হবে, অনেকে বলবা, বাট এইটা ভাই ওয়াজ হবে না, এইটা ওয়াজ হবে না, এইটা ওয়াজ না হয়ে অয়ার হবে। কেন অয়ার হবে? আমি তোমাকে একটা, এইটা হচ্ছে আমি স্পেশাল ইউজে দেখাইতাম কেস 3, তোমরা একটু নোট করো, যেহেতু এখানে স্লাইডটা এখানে নাই, এইভাবে অ্যাড করা নাই, বাট এটা হচ্ছে মানে অন্য স্টাইল। আচ্ছা সমস্যা নেই, কেস 3 তোমরা নোট করো, এইটারই কেস 3। ধরো আমার এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, অ্যাজ ইফ অ্যাজ দো আছে, এইখানে আমার কি প্রেজেন্ট টেন্স আছে। আচ্ছা প্রেজেন্ট টেন্স আছে, এখন এখানে প্রেজেন্ট টেন্স যদি থাকে, আমার প্রেজেন্ট টেন্স থাকে, এইখানে আমার অবশ্যই V2 হবে, অবশ্যই V2 তো হবে, বাট এইখানে আমার বি ভার্ব বসাইতে হবে, আমার এখানে বি ভার্ব বসাইতে হবে। এখন ধরো V1 V2 V3 এম ইজ আর, এটা যদি হয় এটা হচ্ছে ওয়াজ অথবা অয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াজ অথবা অয়ার V2 এর ক্ষেত্রে। তাহলে আমার তো এখানে ওয়াজ অথবা অয়ার দুইটাই বসাইতে হবে, তাহলে হির সাথে তো ওয়াজ যায়, অয়ার তো যায় না। কেন অয়ার হবে? কেন অয়ার হবে? এইখানে একটা নিয়ম আছে যে আনরিয়েল কেসে বা আনরিয়েল পাস্ট টেন্সে বা আনরিয়েল কেসে ওয়াজ হয় না, যাই থাকুক, এখানে যাই থাকুক অয়ার হবে অলওয়েজ, এখানে অলওয়েজ অয়ার হবে। তাহলে সেলিম ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার লিম, এইটা একটা হইতে পারে। তারপর ধরো এটা বলো কি হবে, হি টক্স অ্যাজ ইফ হি প্রেসিডেন্ট, এটা কি হবে বলো, বলো এইটা কি হবে বলো। স্লাইড এত বেশি কম্পিউটারে জমা হয়ে গেছে। ক্র্যাম মানে হচ্ছে গিলা, ধুমধাম করে মানে মুখস্থ করার ট্রাই করা, ঠিক আছে। এটা কি হবে বলো, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ প্রেসিডেন্ট, তাহলে এখানে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব যদি থাকে তাহলে টক্স আছে, তাহলে কি আমার এখানে প্রোনাউন দেখারই দরকার নেই, যাই থাকুক আমাদের কি হবে, অয়ার হবে, ঠিক আছে, আমাদের অয়ার হবে। তারপর ধরো আই উইশ আই ওয়ার এ কিং, এই যে সেন্টেন্সগুলো এগুলা, এইটা ক্লিয়ার। অ্যাজ ইফ অ্যাজ দোরটা ক্লিয়ার, এটা কিন্তু আমি স্পেশাল ইউজ আর পড়াবো না, তখন স্পেশাল ইউজের ক্লাস দেখে কেউ বলবা না যে ভাই পড়ান নেই। 5টা ক্লাস এখানে লাগায় পড়াইতেছি, দরকার হলে 6টা ক্লাস এটা লাগায় পড়াবো। আর প্রত্যেকটা ক্লাস করতে হবে, সিকোয়েন্স অনুসারে করতে হবে। আমি কি তোমার আবার অ্যাজ ইফ অ্যাজ দো এখানে কতক্ষণ ধরে পড়াচ্ছি, 15 মিনিট ধরে কি আবার অ্যাজ ইফ অ্যাজ দো স্পেশাল ইউজে পড়াবো না, তখন কোশ্চেন সলভ করবো, এই জন্য সিকোয়েন্স মেনটেন করবা, আমি তখন খালি রেফার করবো আর কি। আসো এইটা ক্লিয়ার। এখন পড়বো হচ্ছে আমরা জেরান্ট। জেরান্ট তোমাদের পড়াইছি না, জেরান্ট তোমাদের পড়াইছি না বলো তো? হ্যাঁ কেবল আসছো, কোনো সমস্যা নেই, এখান থেকেই পড়ো। হ্যাঁ এটা কমপ্লিটিং সেন্টেন্সও আছে, তোমাদের জেরান্ট পড়াইছি না বলো তো? জেরান্ট, জেরান্ট। আচ্ছা জেরান্টটা কেন প্রয়োজন? জেরান্টটা প্রয়োজন, তোমার একটা ভার্ব আছে, ভার্বটাকে তুমি নাউন বানাবা, ভার্বটাকে তুমি নাউন বানাবো এবং তোমার একটা পাথওয়ে প্রয়োজন। এর জন্যই তোমার যে পাথওয়ে অনুসরণ করে এটা করা হয় সেটা হচ্ছে জেরান্ট। এখন এটা কিভাবে করা হয়? তুমি সহজ কথা, ভার্বের সাথে আইএনজি যোগ করলে, আইএনজি যোগ করলে সাধারণত ডিফারেন্ট কেস আছে, ওটা বলতেছি না, যদি বাক্যে সেটি নাউনের মতো কাজ করে, কাজ করে তবে তাকে জেরান্ট বলে। তাই কেন লিখলাম? আমাদের ম্যাথেও ডেফিনেশন পড়াইতো, ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস, জেরান্ট বলে। এখন জেরান্টটা কেন প্রয়োজন? আচ্ছা এই জিনিসটাতে আগে ফোকাস করো। যদি সেটা নাউনের মতো কাজ করে,
এদিকে খেয়াল করো, নাউনের মতো কাজ করে। নাউনের মতো কাজ করে মানে কি? বাক্যে নাউন কই কই বসে? বাক্যে নাউন কই কই বসে বলো? এখানে এইটার কথাটার মানে হচ্ছে বাক্যে নাউন বসতে পারে এক হচ্ছে সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট হিসেবে বসতে পারে, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসতে পারে। তারপর ধরো প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, ওই পর্যন্ত না যায় অবজেক্ট হিসেবে। ধরো সাবজেক্ট অবজেক্ট আপাতত জানো সাবজেক্ট অবজেক্ট পজিশনে বসতে পারে। আচ্ছা, তাহলে এইটার আমার গুরুত্বটা কি বা এটা আমার দরকারটা কি? আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো টিচ ইজ এ নোবেল প্রফেশন, যদিও আর এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, ঠিক আছে? টিচ ইজ এ নোবেল প্রফেশন। এখন তুমি বলো এইটার তোমার উত্তরটা কি হবে? এইটার উত্তরটা কি হবে? এইটার উত্তরটা কি হবে? টিচ ইজ এ নোবেল প্রফেশন। ভাই তুমি তো এইটুকু বুঝতেছো, এইটুকু। অসুস্থ তুমি রেস্ট নাও, বা হচ্ছে ক্লাসটা ছাইড়া দিয়ে তোমার মতো রেস্ট নিতে থাকো, বা তোমার ক্লাসও দেখার দরকার না, তুমি রেস্ট নিয়ে সুস্থ। এটা কি ভার্ব আছে না? আচ্ছা এইটা কি পজিশন? এইটার পজিশনটা কি? এইটার পজিশনটা কি? এটা তো সাবজেক্ট পজিশন। এখন সাবজেক্ট পজিশনে কি ভার্ব বসতে পারে? না। সাবজেক্ট পজিশনে বসতে পারে তিনটা জিনিস, নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, অথবা প্রোনাউন বসতে পারে সাবজেক্ট পজিশনে। এরাই তো সাধারণত বসে। এখন আমার আছে এটা ভার্ব, আমার আছে এটা ভার্ব, ভার্বরে আমি কনভার্ট করব নাউনে, ভার্বরে কনভার্ট করব নাউনে। কিভাবে করব? একটা আইএনজি লাগাই দিব। এবং ধরো এইখানে যদি আমি লিখি টিচিং, টিচিং, ভাই এটা দেখতে ভার্বের মতো লাগে, জেরান ভার্বের মতো কাজ করতে পারে, বাট এইটার পজিশনটা কি? এটা ভার্ব টিচ ভার্বের সাথে, ধরো এই যে টিচ, এই যে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে টিচিং, এটা হয়েছে হচ্ছে আমার টিচিং। তাহলে এই টিচিংটা কি? আমার বাক্যে কই বসছে? আমার বাক্যে সাবজেক্ট পজিশনে বসছে। সাবজেক্ট পজিশনে ভার্ব বসতে পারে না, নাউন বসতে পারে। তাহলে কি ভার্ব প্লাস আইএনজি বাক্যে নাউনের মতো কাজ করতেছে। তাহলে একে আমরা আদর করে একটা নাম দিছি। নাউনে কি আছে? ন আছে না? নাউনে নয়ের প্রাধান্য বেশি না, এর একটু আদর করে আরেকটা নাম দিছি যাকে আমরা বলতেছি জেরান্ড, যাকে আমরা বলতেছি জেরান্ড। জেরান্ডের কনসেপ্ট ক্লিয়ার? জেরান্ডের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, টিচিং টিচিং টিচিং, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ জেরান্ড। যে জেরান্ডটা আমরা তো পড়ি, যে জেরান্ড আসলে দরকারটা কি? আমার নাউনও আছে, ভার্বও আছে, নাউন থাকা সত্ত্বেও আমার আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করার দরকার। হ্যাঁ, মডার্ন গ্রামারে জেরান্ড পার্টিসিপল এক ধরে, বাট ওইটা তোমার জানার আপাতত দরকার নেই, ট্র্যাডিশনাল গ্রামারে এটা দরকার। তাহলে কি কনসেপ্ট অফ জেরান্ডটা বুঝতে পারছো? এই জিনিসটা কোথাও পাবো না বই। এই যে একটা কথা বললাম, এটা কোনো জায়গায় পাবো না, হয়তো সংজ্ঞাটা পাবো, বাট কেন, কেনর উত্তর জানলে তোমার এটা মনে রাখতে সুবিধা হবে। এখন আরেকটা রুলস আছে এখানে, সেটা হচ্ছে এই যে জেরান্ড দিয়ে যখন শুরু হবে, জেরান্ড দিয়ে যখন কোনো কিছু শুরু হবে, যেরকম টিচিং এর পরে কি আর বসাইছি না, তাহলে জেরান্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় মূল ভার্ব সিঙ্গুলার হবে। এটা লেখো, এটা কই লিখবা? এইদিকে আনো। জেরান্ড দিয়ে, এটা হচ্ছে আমাদের রুলস, রুলস। জেরান্ড দিয়ে কোনো বাক্য শুরু হলে, মানে কি জেরান্ড যখন সাবজেক্ট, জেরান্ড যখন সাবজেক্ট তখন মূল ভার্ব সিঙ্গুলার হয়। এখন সিঙ্গুলার কেন হয়? এটাই তো প্রশ্ন, যে ভাই সিঙ্গুলার কেন হচ্ছে? দেখো টিচিং বলো বা এগুলা বলো, এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টই সাধারণত বেশিরভাগ থাকে। সো এই কারণে কি এটা কি হয় বলো তো? এই কারণে এটা সিঙ্গুলার হয়, এই কারণে এটা সিঙ্গুলার হয়। সো কনসেপ্ট তোমার বুঝতে হবে ভাই, কনসেপ্ট বুঝতে হবে, জেরান্ড কি, কনসেপ্ট কি, বুঝো। এই যে এটা তো বইয়েই লেখা আছে, জেরান্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার, জেরান্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার, এটা তো লেখাই আছে, এটা তো লেখাই আছে। তাহলে আমার দরকার কি? আমার দরকার তোমার জেরান্ড চেনানো, কেন হয়েছে সেটা বোঝানো। তাইলে এখানে স্মোকিং যে জেরান্ড, এটা তো তুমি বুঝতে পারছো, কারণ স্মোকিংটা কোথা থেকে আসছে? স্মোক,
প্লাস আইএনজি, এটা বাক্যে সাবজেক্টের পজিশনে বসছে, ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের মতো কাজ করতেছে, তাহলে কি এটা ইজ হবে। ড্রিঙ্কিং সাফিসিয়েন্ট মিল্ক, ড্রিঙ্কিংটা কি এখানে কি সাবজেক্টের পজিশনে আসছে, ড্রিঙ্ক প্লাস আইএনজি, তাহলে কিপটা কি হয়ে যাবে, কিপস হয়ে যাবে, কিপটা হয়ে যাবে কিপস। হ্যাঁ, জেরান্ডের সাথে পার্টিসিপলের পার্থক্য আছে, বাট ওইটা আমার আপাতত তোমার বোঝানোর বিষয় না। সো এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। এই যে আমি তোমার একটা কথা বলছি না, ভার্বরে নাউনে কনভার্ট করা, এই জিনিসটাই দেখবা এখানে কাজে লাগতেছে। ভাই এখানে আমার দেওয়া আছে ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন, ভাই তুমি এটা বুঝতেছো, এটা ভার্ব আছে ভাই, এটা ভার্ব আছে, এটারে আমার নাউনে কনভার্ট করতে হবে, ভার্বরে নাউনে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করব, সাবজেক্ট পজিশন একটা আইএনজি যোগ করে দিব, তাহলে এখানে উত্তরটা কি হবে, টিচিং। এটাই তো পড়াইলাম, এটাই তো পড়াইলাম। অ্যাকোয়ার নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম, তাহলে এটা আমার ভার্ব আছে ভি টু এন, তাহলে এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে অ্যাকোয়ারিং, তাহলে এটা আমার হয়ে যাবে কি অ্যাকোয়ারিং, এটা হয়ে যাবে অ্যাকোয়ারিং। ঠিক আছে, বুঝছো কেন হয়েছে, বুঝছো। আমি তো এসে ভাই বইলা রুলস পড়ে চলে যেতে পারতাম। সো একাডেমিক ক্লাসে জীবনে জিজ্ঞাসা করো না ভাই ক্লাস কয়টা হবে, এটা জিজ্ঞেস করা একটা মহাপাপ। ঠিক আছে, ক্লাস যত বেশি হবে, যত বেশি পড়াবো তুমি তত বেশি শিখতে পারবা। ঠিক আছে, 27 ব্যাচ যখন ইয়ার ফাইনাল তো দূরে থাকুক, যখন ফার্স্ট টার্ম পরীক্ষা দিবে তখন কোর্স শেষ হয়ে যাবে। 26 ব্যাচের পরীক্ষা এফআরবি আসবে আসবে, কোর্স শেষ হয়ে যাবে। সো যত পারো নিয়ে রাখো, যত পারো শিখে রাখো, এই কনসেপ্টগুলো জানতে হবে, বুঝতে হবে। অ্যাডমিশনে দেখবা কতটা তোমার মানে তুমি উত্তর করতে পারো, তোমার রুলস টুলস পড়া লাগবে না। এই যে আমি তোমারে বললাম, তুমি আমার বলো কোন বইয়ে তুমি ভালোভাবে লেখা দেখছো যে ভার্ব থেকে নাউনে যে কনভার্সনটা, এই কনভার্সনটার জন্যই তো জেরান্ডের উৎপত্তি। হ্যাঁ, তুমি লেখা দেখবা জেরান্ড ইজ রিলেটেড টু নাউন হ্যান্ড টু ভার্ব, কেন এই জিনিসগুলো বুঝতে হবে, যত বেশি বুঝবা তত বেশি কাজে লাগবে। ক্লিয়ার, ওকে। দেখো এটা কি হবে, ড্যাশ ইন এ হোম ওয়্যার টু প্যারেন্টস ওয়ার্ক ইজ এ ডিফিকাল্ট টাস্ক ইন ডেট, এখানে ব্রিং দিয়ে আছে। তো আমি যখন ফার্স্ট পেপার পড়াই তখন প্রচুর গ্রুপ ভার্ব পড়াই, তো ব্রিং দিয়ে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে, ব্রিং দিয়ে আমাদের গ্রুপ ভার্ব পড়তে হবে। এখানে আমি তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্য বলে রাখতেছি, ব্রিঙ্গিং আপ মানে লালন পালন করা, মানে লালন পালন করা। রিয়ার, অনেক জায়গায় অপশনে দেখবা এই শব্দটা লেখা দেখবা রিয়ার। হ্যাঁ, যদি এটা নিয়ে একটু ঝামেলা আছে, বাট রিয়ার এটা মাথায় দেখবে। আচ্ছা, তাইলে এটা কি হবে, টু ব্রিং আপ চিলড্রেন ইন এ হোম টু প্যারেন্টস ইজ, না টু ব্রিং আপ হবে না, এখানে আমার একটা সাবজেক্ট পজিশনে বসাইতে হবে। তাহলে এখানে অবশ্যই আমার বিইং আছে, এখানে অবশ্যই আমার বিইং আছে। যেহেতু আমার বিইং আছে, তার মানে কি তাদেরকে বড় করে তোলা, ব্রিঙ্গিং আপ চিলড্রেন, রিয়ার বা লালন পালন করা। তাহলে এটা কি হবে, ব্রিঙ্গিং আপ চিলড্রেন। এটা কি আমার জেরান্ডের ব্যবহারটা করছি, এখানে কি আমি জেরান্ডের ব্যবহার করছি, যদিও গ্রুপ ভার্ব, বাট এটা কি আমি ফাংশনালি জেরান্ডের ব্যবহারটা করছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বি উত্তর দিস। বুঝছো এই পর্যন্ত, বুঝছো। আচ্ছা চলো আমরা এখন এন্ড এর সমাচার দেখি, এন্ড দিয়ে আমরা বিভিন্ন নিয়ম দেখি। এই যে এটা আমি বইলা চলে যাইতে পারি বাট এটা একটু শিখো, যদি আরেকটা ক্লাস লাগে লাগুক, বাট শিখো এন্ড এর ব্যবহার। ধরো আমার এখানে এন্ড আছে, এন্ড আছে, এন্ড কেন ব্যবহার করা হয়, এন্ড ব্যবহার করা হয় যুক্ত করার জন্য। কি যুক্ত করার জন্য, সমধর্মী সত্তাকে যুক্ত করার জন্য, সমধর্মী সত্তাকে যুক্ত করতে সাধারণত এন্ড বসে, সাধারণত এন্ড বসে। তাইলে এখানে গরু বসলে এখানেও গরু জাতীয় কিছু বসবে, এখানে ছাগল বসলে এখানেও সাধারণত ছাগল জাতীয় কিছু বসবে। এইটা হচ্ছে এন্ডের একটা কমন ব্যবহার। দেখো সম্পদ এন্ড পল্লব, এও মানুষ এও মানুষ, তাহলে কি সমধর্মী, তাহলে সমধর্মী সত্তা, কিন্তু ভিন্ন ধর্মী নাউন প্রোনাউন হইতে পারে, এ একটা আলাদা লোক এ একটা আলাদা লোক। এইরকম যে সত্তাটা সেম, মানুষ ধরো গরুর সাথে গরু, মানুষের সাথে মানুষ, বা এইরকম তোমার ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট যদি যুক্ত থাকে, নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাইলে এন্ড দিয়ে যদি হয় ভার্বটা প্লুরাল হবে। কারণ কি রে ভাই, দুইটা যেহেতু আমার যুক্ত হয়েছে, দুইটা জিনিস যেহেতু যুক্ত হয়েছে, তাহলে কি আমার প্রিন্সিপাল কি বলে, প্লুরাল সাবজেক্ট। ভাই যদি এটা আমার প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে আমার ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। প্লুরাল সাবজেক্ট হইলে ভার্ব হবে প্লুরাল।
প্লুরাল যদি সাবজেক্ট হয় ভার্ব হবে কি প্লুরাল। এটা কি আমার একদম প্রথম দিন পড়ছি, এটা কি আমার জেনারেল প্রিন্সিপাল ম্যাক্সিম যাই বলো, এটা কি একদম বেসিক কথা। প্রিন্সিপাল PLE, আর যেটা হচ্ছে এটা প্রিন্সিপাল, পাল মানে মনে রাখবা বন্ধু, তো মানুষ তো বন্ধু হয়, বা পাল হিন্দুদের একটা গোত্র আছে, এটার মানে হচ্ছে অধ্যক্ষ। হ্যাঁ, সো এই দুইটা কিন্তু অ্যাপ্লিকেশনে ভুল করো, এই দুইটা খেয়াল রাখো। তাহলে এন্ড দিয়ে তো পড়ছো, এন্ড দিয়ে দুইটা সাবজেক্ট লিখতে হলে সেটা প্লুরাল হয়। কেন হয় এখন বুঝছো? কেন হয় এখন বুঝছো? ভাই কোনোটা আর্কাইভ ক্লাস ব্লান না, তোমার নেটের সমস্যা। আর আর্কাইভ ক্লাস দেখে তোমার কেন নোট করা লাগবে? লাইভে ক্লাস নিচ্ছি না, আর্কাইভ ক্লাস তো গত বছর রাইট ফ্রম ওভারবে 3টা নিচ্ছিলাম, এবছর হয়তো বা 6টা নেওয়া লাগতেছে। তাহলে কন্টেন্ট আপডেট হয়েছে না? তাহলে তো তুমি লাইভ ক্লাস করে তোমার মানে খুব বেশি কলেজে তারা না থাকলে তো তোমার আর্কাইভ ক্লাস করারই দরকার নেই। দেখো, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিক মানে কি? পাচার করা, সোজা কথা পাচার করা। তার মানে কি? এটা দুইটা ভিন্ন ধর্মী সাবজেক্ট। টু বি মেইন রিজনস অফ ডিক্রিজ, তার মানে কি? দুইটা ভিন্ন ধর্মী মানে জিনিসকে যুক্ত করতেছে। তাহলে কি আর আর আগে আমার কনটেক্সট দেখতে হবে, প্রেজেন্ট কনটেক্সট আছে, আমি জানি প্যাসেজটা, এই জন্য প্রেজেন্ট কনটেক্সটে দিছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো, আচ্ছা এন্ড আরেকবার বোঝানোর কিছু নাই, দুইটা ভিন্ন ধর্মী সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত হয় তাহলে কি দুইটা প্লুরাল সাবজেক্ট হইতেছে। যেরকম এই যে সুমিতা এন্ড হার ব্রাদার্স, সুমিতা একটা নাউন, হার ব্রাদার্স একটা নাউন, দুইটা ভিন্ন ধর্মী জিনিস যুক্ত হয়েছে এন্ড দিয়ে। তাহলে দুইটা ভিন্ন জিনিস যদি যুক্ত হয় তাহলে কি সেটা আর সিঙ্গুলার থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল এন্টিটি। প্লুরাল এন্টিটির সাথে ভার্বটাও হয় প্লুরাল। তাহলে দুইটা ভিন্ন ধর্মী জিনিস যদি এন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে ভার্বটা হবে কি? ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। সুমাইয়া তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো বলো তো? এইটা তোমার বুঝতে হবে। এটা সারা জীবন পোলাপান মুখস্থ করে, বাট এটা বোঝার অনেক কিছু আছে, এটাতে বোঝার অনেক কিছু আছে। আচ্ছা, একটু আগে আর্টিকেলের ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, এন্ড এর কাজ কি? ভিন্ন ধর্মী সাবজেক্টকে যুক্ত করা। ঠিক আছে, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, কথা বুঝছো? তোমাদের মডিফাই নিয়ে কি ধারণা আছে? মডিফায়ার, ঠিক আছে ভাই? কমেন্ট পড়তেছি না, খুব কষ্ট পাইলাম। তোমার কষ্ট পাইলে হবে না, এখানে আমি তোমার কমেন্ট পড়ার জন্য আসি নাই। তুমি ইম্পর্টেন্ট কমেন্ট ঠিকই দেখতেছি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কমেন্ট হইলেই দেখি। আজ আইরা তুমি গল্প করতেছো, ওই কমেন্ট আমি দেখবো না। এটা আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়, বাকিদেরও কনসেন্ট্রেশন নষ্ট হয়, ঠিক আছে? আমি ফ্রি ক্লাসেই কোনোদিন কোনো ভূমিকা দিই না, তো পেইড ক্লাসে এসে কি আমি তোমার সময় নষ্ট করবো বলো? হ্যাঁ, দুইটা সিনারিও, আচ্ছা মডিফাই নামে একটা জিনিস আছে। মডিফায়ার মানে তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। ধরো এই জায়গায় যখন দাটা বসে, এইখানে যখন দাটা বসে, কথাটা বুঝো, এইখানে যখন একটার আগে দা বসে, তাহলে এইখানে ধরো আমার একটা নাউন আছে, ঠিক আছে? এইখানে আমার আরেকটা নাউন আছে। এই দাটা করে কি? এরেও মডিফাই করে, এরেও মডিফাই করে, মানে এই দুইজনেই মডিফাই করে। ধরো আমি বলতেছি দ্য চেয়ারম্যান অ্যান্ড সিইও, এখন এই দুইটা কি আলাদা মানুষ? দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সিইও কি আলাদা মানুষ? না। এখানে যে বেটা চেয়ারম্যান, যে চেয়ারম্যান তাকেও দা মডিফাই করতেছে, এখানে যেহেতু এন্ড আছে একেও মডিফাই করতেছে। তাহলে যে বেটা চেয়ারম্যান সেই বেটাই সিইও, যে চেয়ারম্যান সেই সিইও। কথাটা বুঝছো? যে চেয়ারম্যান সেই সিইও। তাইলে আমরা কি পড়ছি? এখানে না লিখি, উপরে লিখি। আমরা কি পড়ছি? দুইটা যদি মানে একই জিনিস হয় তাহলে কি সিঙ্গুলার। তাহলে নাউনটা কি? এর দেখতে দেখা যাচ্ছে প্লুরাল, বাট এ কি সিঙ্গুলার নাউন হিসাবে, সিঙ্গুলার এন্টিটি হিসাবে কাজ করতেছে। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। এটা অনেকে বুঝেই না যে এটা ভাই কি, এটা কেমনে আসছে। ভার্বটা হবে সিঙ্গুলার। এখন ড্যাশ এন্ড এটা তো গেল। তাহলে এখন দেখো দ্য চেয়ারম্যান এন্ড দ্য সিইও, তার মানে দুইটা একই ব্যক্তি, তার মানে কি একই সত্তা,
একই সত্তা, তাহলে একই সত্তা হইলে সিঙ্গুলার, আর ভার্বটাও কি সিঙ্গুলার হবে। তাহলে আসো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি মেনটেন্স দ্য স্কুল। তাহলে এখানে দা একটা আছে, একটা নাউনের আগে দা আছে, সোজা কথা সোজা কথা। এতক্ষণ তোমার থিওরি বললাম, এখন শর্টকাট বলবো। আগে দা থাকলে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। তার মানে এইখানে ধরো এটা হচ্ছে শর্টকাট, শর্টকাট বলা ঠিক না বাট তাও মনে রাখতে পারো সহজ। দা হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, একই লোক, যে হেডমাস্টার সেও সেক্রেটারি, তার মানে দুইজন একই, মানুষ একটা পোস্ট দুইটা, ঠিক আছে। এই জন্য কি, এটা তো মানুষ একটা সত্তা একটা, তাহলে কি সিঙ্গুলার এন্টিটি, তাহলে ভার্বটা কি হবে মেইনটেইনস হবে, মেইনটেইনস হবে, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় আসো, ধরো আমি বললাম দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য সিইও, এখানে কয়টা লোক? দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য সিইও, এখানে কয়টা লোক বলো? দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য সিইও এখানে কয়টা? মডিফাইড মানে কি? আচ্ছা মডিফায়ার যখন পড়াবো তখন হচ্ছে বলবো। এখন মডিফায়ার একটা টপিকই আছে যেখানে 8-9টা ক্লাস লাগবে টোটাল, তো সবচেয়ে মানে তোমাদের ইন্টারেস্ট, তোমরা সবচেয়ে বেশি ভয় পাও। আচ্ছা শোনো, এখানে দা দুই, মানে এইটার আগেও দা আছে, এইটার আগেও দা আছে। দা কি করে? নির্দিষ্ট করতে দা ব্যবহার করা হয় না, ডেফিনিট আর্টিকেল না, তার মানে এরে নির্দিষ্ট করতেছে। ফাউন্ডার একজন, সিইও আরেকজন, তাহলে কি দুইটা জিনিসকে নির্দিষ্ট করতেছে। দুইটা দা মানে দুইটা জিনিসকে নির্দিষ্ট করতেছে, একটা দা মানে একটা একটা জিনিসকে নির্দিষ্ট করতেছে। তাইলে এটা কি প্লুরাল এন্টিটি না? তাইলে প্লুরাল এন্টিটির সাথে কি হবে? প্লুরাল এন্টিটির সাথে তোমার কি ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব কি সিঙ্গুলার না, ভার্ব হবে প্লুরাল। তো এইটারে আবার তুমি এইভাবে মনে রাখতে পারো যে এন্ড এর আগে পরে দুইটা দা থাকলে, দুটো, এটার ব্যতিক্রম আছে, দা থাকলে সাধারণত সেক্ষেত্রে কি হয়? প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। ধরো এই যে এখানে ক্যাশিয়ার একজন, দা কি ডেফিনিট আর্টিকেল, এই ক্যাশিয়ারকে বোঝাচ্ছে, আরেকটা দা বসছে, তাহলে কি অ্যাকাউন্টেন্ট আরেকজনকে বোঝাচ্ছে, তাহলে কি প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বটাও কি প্লুরাল। তাহলে কি এস বাই ইএস হবে না, তাহলে কি শেয়ার শেয়ারই হবে, শেয়ার শেয়ারই হবে। বুঝছো? হ্যাঁ বড় করা যায়, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ, এগুলো দিয়ে বড় করা যায়। যখন রিটেন পড়াবো, মডিফায়ার্স পড়াবো, তখন ওগুলো দেখাবো। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এটা কিন্তু খুবই একটা ডিপ কনসেপ্ট, হ্যাঁ খুবই একটা ডিপ কনসেপ্ট। এটা যদি বুঝতে পারো, ধরো মডিফায়ার দিয়ে বুঝলা না, মডিফায়ার দিয়ে বুঝলা না, আরো সহজ উপায় ভাই, দা কি? দা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে কি? একটা নাউনকে নির্দিষ্ট করার জন্য যে আর্টিকেল ব্যবহার করা হয়। তাহলে এখানে একটা দা মানে এই নাউনকেও বোঝাচ্ছে, একেও বোঝাচ্ছে, তাহলে দুইটা জিনিস আসলে একই, এজন্য আমি একটা আর্টিকেল ব্যবহার করছি। এখন দুইটা দা যখন আলাদা করছি, তখন কি দুইটা জিনিস আলাদা, তাহলে কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। আর একদম শর্টকাটে বললে একটা দা যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, দুইটা দা থাকলে প্লুরাল ভার্ব হবে। বুঝছো? বেসিকও বুঝাইছি, দুইভাবে বেসিক বুঝাইছি, প্র্যাকটিস দেখাইছি, তারপরে কি শর্টকাটও বলে দিচ্ছি। এর চেয়ে বেশি আর কি করা যায় বলো? দেখো বোথ দ্য ইয়াং, তাহলে এ কি? দা এই ইয়াং রে বোঝাচ্ছে, অ্যান্ড দ্য ওল্ড, ঠিক আছে, তার মানে এই ওল্ড রে বোঝাইতেছে, তাহলে কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল কি বলে? প্লুরাল সাবজেক্ট মানে কি প্লুরাল ভার্ব। তাইলে এখানে যেহেতু গেট আছে, এটা কি গেটই হবে, এটা গেটই হবে, ঠিক আছে, এটা গেটই হবে। বুঝছো? ভাইয়া আমার একটা জিনিস জানার ছিল, অনেকেই বলে বলে অ্যাডমিশন টেস্টে গ্রামারের সব টপিক পড়তে। ভাইয়া এটা কি সত্যি? হ্যাঁ, যেগুলা পড়া দরকার এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে, মেডিকেলের ক্ষেত্রে একরকম, ওটা ভ্যারি করে। একাডেমিকে পড়ো, তোমার সব জায়গার জন্য সব কভার হয়ে যাবে। এই রুলসটা ক্লিয়ার? মানুষ কি বলে ওইদিকে খেয়াল করতে হবে না, ক্লাসে খেয়াল করো, ক্লাস করলেই এনাফ। তো এইটুকু ক্লিয়ার? বুঝতে পারছো?
এইটুকু ক্লিয়ার বুঝতে পারছো? বলো যে ভাইয়া ভাইয়া ফার্স্ট পেপার কবে স্টার্ট হবে? ফার্স্ট পেপার আমি ট্রাই করব অক্টোবরের মাঝামাঝি শুরু করতে, অক্টোবরের মাঝামাঝি বা শেষ উইকে শুরু করতে। ফার্স্ট পেপার ভাইয়া আমার পড়াইতে ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না। কারণ ফার্স্ট পেপারে এত বেশি পড়াই, এত ভালোভাবে পড়াই, কিন্তু পোলাপানের আগ্রহ ফার্স্ট পেপারে নাই বললেই চল। ঠিক আছে, এরা ভাই গ্রামার নিয়ে ব্যস্ত। ভাই ফার্স্ট পেপারে যে পরিমাণ গ্রামার পড়ানো হয়, ঠিক আছে, সেকেন্ড পেপার পুরা কোর্সের চেয়ে বেশি গ্রামার ফার্স্ট পেপারে পড়ানো হয়। বাট এইটা স্ট্রাকচার যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, ওইটা ধরো একটা সেন্টেন্সের মধ্যে আর্টিকেলের ব্যবহার পড়াচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার পড়াচ্ছি, কন্ডিশনালস থাকতে পড়াচ্ছি। বাট শুরু করবো, ফার্স্ট পেপারের আর্কাইভ দেওয়া আছে, তোমরা ক্লাসগুলো করে আগায় রাখতে পারো। কারণ ওগুলো তো 26 ব্যাচেই একদম রিসেন্ট নেওয়া ক্লাস, 27-এ খুব একটা চেঞ্জ আসবে না, ওগুলাই আবার পড়াবো। সো নিয়ে রাখতে পারো। প্লুরাল ভার্ব হলে এস বাই এস যুক্ত হয় না কেন? এটা নিয়ম, এটা একদম বেসিক প্রিন্সিপাল। এটা কারণ আছে, বাট ওই কারণে আমি তোমাকে বলার কোনো দরকার নেই। এটা বলতে গেলে আমার তোমার সিনট্যাক্স বুঝাইতে হবে। সূর্য যেরকম যেদিকে উঠে, এটাও একটা নিয়ম ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদিকে খেয়াল করো, এটা কোনো রুলস টুলস কিছু না, নর্মাল জিনিস খেয়াল করো। আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, খেয়াল করো। আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, আমি, আমার বন্ধুরা না। ভাই আমার বন্ধুরা না, এটা তো বাদই দিয়ে দিছি। আমার বন্ধুরা যে না, আমি তো বাদই দিয়ে দিছি। নট মাই ফ্রেন্ডস মানে কি? আমার বন্ধুরা না। টিচার নট হিজ স্টুডেন্টস, তার মানে কি অ্যান্ড নট থাকলে পরের অংশটুকু বাদ। তাহলে আমার রিয়েল সাবজেক্ট কোনটা? রিয়েল সাবজেক্ট মানে যে সাবজেক্টটা আমার এখানে কার্যকর। নট মাই ফ্রেন্ডস তো আগেই বাদ, তাহলে এখানে একে বোঝাচ্ছে আই হচ্ছে আমার রিয়েল সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, টিচার অ্যান্ড নট হিজ স্টুডেন্টস, তাহলে কি টিচার তার স্টুডেন্টরা না, তাহলে কি এটাও হচ্ছে আমার কি রিয়েল সাবজেক্ট। তাহলে এ যদি রিয়েল সাবজেক্ট হয়, ভার্বটা কি এর করসপন্ডিং হবে, এর মধ্যে হবে। তাহলে কি আয়ের সাথে কি আর হয় না? এমন টিচার নট ইজ স্টুডেন্ট, এটা কি ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ হবে। ইজ টু টেক ক্লাস, ইজ টু টেক ক্লাস। এখন এইটারই গ্রামার বইগুলোতে লেখা থাকে যে অ্যান্ড নট দিয়ে দুইটি যদি সাবজেক্ট যুক্ত থাকে প্রথমটি অনুসারে হয়। ভাই এটা বোঝাই যাচ্ছে অ্যান্ড নটটা ইউজ করছে কেন? তাদেরকে বাদই দিয়ে দিছে। তো যে সাবজেক্টে নাই সেইটা অনুসারে তো ভার্ব হবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? ভার্ব এগ্রিমেন্ট মানে কি বলো? তোমরা চলক তো পড়ছো, যাই হোক, এখানে আর্টসের স্টুডেন্টও থাকতে পারো, আমি ওই প্রসঙ্গেই যাবো না। সাবজেক্ট সে ভার্বকে না চাবে। সাবজেক্ট কাকে না চাবে? ভার্বকে না চাবে। সাবজেক্ট যেরকম হবে ভার্ব সেরকম হবে। এইটাই হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ভ্যারিয়েবল, সাবজেক্ট যেরকম হবে এই ভার্বটা সেভাবে নাচবে। সাবজেক্ট যদি ওরা উঠতে বলে ও উঠবে, ওরা যদি বসতে বলে বসবে, ওরা যদি নাচতে বলে নাচবে। তো সাবজেক্ট এখানে কি, এটা হচ্ছে মুখ্য বিষয়। ঠিক আছে। ফার্স্ট পেপার আপনার ক্লাসগুলো অস্থির লেভেলে, কিন্তু স্যার আপনি ফার্স্ট পেপারের জন্য সেরা। ঠিক আছে, ফার্স্ট পেপার না পড়লে মনে হয় ইংলিশ ফিল করতে পারি না। ফার্স্ট পেপারের জন্য আমি জানি, আমি যেভাবে ফার্স্ট পেপার পড়াই এটা সারা বাংলাদেশেই খুব কম জায়গায় পড়ানো হয়। তারপরে ওই রিকগনিশন আমি কোনো সময় ফার্স্ট পেপারে পাইনি, পোলাপানের মধ্যে আগ্রহ কম। তাও যতটুকু স্টুডেন্টরা পড়ে বেশ ভালো লাগে, বেশ তারা পজিটিভ রেসপন্স দেয়। তোমরা ফার্স্ট পেপার দেখো। হ্যাঁ, মানে আইরনির একটা লেভেল থাকে, বুঝছো? আমার লাইফটা হচ্ছে টোটালি আইরনিক্যাল লাইফ। প্রথমে একটা রিটেন বই, কাজ শেষ, বুঝছো? গত এফআরবির জন্য কাজ শেষ, ফাইল আছে, প্রেসে যাবে এমন সময় যে কোনো একটা কারণে আর ওইটা আমরা পাবলিশ করলাম না, গেল। তারপরে গ্রামার বই নিয়ে কাজ করতেছিলাম, বুঝছো, এইচএসসি, যেটা পাবলিশ হয় নাই। ঠিক আছে, ওইটাও কাজ অফ রাইখা করলাম, মেডিকেল ভার্সিটি অ্যাডমিশনের, ওইটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, ওইটা পাবলিশ হয়েছে। আমি যে কোনো কারণে মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত হচ্ছে মেডিকেলে চান্স পাইনি। 2 বছর বা 3 বছর আগে যদি এটা বলতো তখন বলতাম দুর্ভাগ্যবশত চান্স পাইনি। বাট আফটার 2 or 3 ইয়ার্স লাইফের এই স্টেজে দাঁড়ায় আমি যদি সবকিছু বিবেচনা করি, সো আমি বলবো যে আমি অনেক লাকি যে আমি মেডিকেলে চান্স পাইনি 0.75-এর জন্য। মেডিকেলে লাইফ মানে চান্স পেলে আমার লাইফটা একরকম হইতো, এখন আমার লাইফটা ওর চেয়ে খারাপ না, বরঞ্চ ভালো। সামনে কি হবে জানি না, বাট অ্যাজ আমার বন্ধু কিংবা অন্যান্য জিনিস বিবেচনা করলে অনেক ভালো আছে, অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে, অনেক প্রবলেম আছে, বাট সব দিক দিয়ে ভালো আছি। ঠিক আছে, তো আমি মেডিকেলে চান্স পেলাম না এবং আমার লেখা প্রথম বই হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের, এবং এটা এখন পর্যন্ত বেশ ভালো সেল হচ্ছে এবং বেশ ভালো তোমাদের সারা পাচ্ছি, গেল একটা ব্যাপার। তারপরে কি হইল, পোলাপান আমার চিনে, ভাই আপনি অ্যাডমিশনের বস, ভাই আপনি গ্রামার এত ভালো পড়ান, মানে কি বলবো ভাই, আপনার মতো গ্রামার মানে দেখিই না, এত থিওরি, এত টাইপ, এত অর্গানাইজড। অথচ ভাই গ্রামার
যে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো বা লিটারেচার বলো, সেও পড়াইতে পারে। যে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, তুমিও পড়াইতে পারবা। এইটার মধ্যে আহামরি কিছু নাই। গ্রামার রুলস পড়ানোর মধ্যে একটু অর্গানাইজ ভাবে পড়ানো, আহামরি এটা কোনো ক্রেডিট না। হয়তো বা আমি একটু বেশি পড়াশোনা করছি, বা যেহেতু ভার্সিটিতে পড়তেছি কিছু হইলেও তো শিখি, যতই বলি ক্লাস করি না হ্যান করি না, তাও তো একদম টপ রেজাল্টটাই করি, সো পড়েই তো করি। সো ওই জিনিসগুলো হয়তো বা রিলেট করতে পারি দেখি একটু ভালো পড়াইতে পারি, ঠিক আছে। বাট ফার্স্ট পেপার মানে যে আসলেই ভালো পড়াইতে পারে সে আসলেই ভালো ইংলিশ টিচার। কারণ ফার্স্ট পেপার তোমার প্রত্যেকটা লাইন পড়াইতে হয়, প্রত্যেকটা শব্দ পড়াইতে হয়। নট ডেম স্টুডেন্টরা এত বেশি চান্স পায়, ঠিক আছে, এত বেশি চান্স পায় এই ফার্স্ট পেপার পড়ানোর জন্য, ঠিক আছে। ইংলিশে এত ভালো করে ফার্স্ট পেপার পড়ানোর জন্য, ঠিক আছে। সো ওই জিনিসটা তো দেখে আসছি, তো বুঝি যে এই তো পোলাপান আমার চিনে দুইটা কারণে। এক হচ্ছে ওই যে এফআরবির মতো কোর্সগুলোতে গ্রামার খুব ভালো পড়ানোর কারণে চিনে, আর চিনে হচ্ছে অ্যাডমিশনের কারণে, যে অ্যাডমিশনে বাইরের স্লাইড থেকে কমন করে। অথচ ভাই যে এত ভালো ফার্স্ট পেপার পড়াই, ওই দুইটার চেয়ে যে আমার ফার্স্ট পেপার ক্লাস নিতে বেশি পড়তে লাগে, বেশি কষ্ট করা লাগে, এটা কেউ মানতেও চায় না, বুঝতেও চায় না। যাই হোক, তোমরা বলতেছিল হয়তো ক্লাস করছো, এই জন্যই বললাম। হ্যাঁ স্যার, আমি কোনো সময় এত ভালোভাবে ফার্স্ট পেপার পড়ি না, আপনার কাছ থেকে প্রথম ভালো করে ফার্স্ট পেপার পড়াটা শিখছি, থ্যাংক ইউ সো মাচ। আরও হচ্ছে ভাইয়া ম্যাটে হ্যাভি পড়া। হ্যাঁ চলো, সো এন্ড নোটের ব্যবহার বুঝছো, অনেক মোটিভেশন দিয়ে ফেললাম। যাই হোক, একাডেমিক ক্লাস মোটিভেশন দিলেই কি, এন্ড নোট বুঝছো, এন্ড নোট ক্লিয়ার, বলো এন্ড নোট ক্লিয়ার কিনা। এখন আমরা মজার দুইটা জিনিস পড়বো, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন। এখানে আমি তোমার খুব অল্প কয়েকটা কথা বলবো, খুবই অল্প কয়েকটা কথা বলবো। স্লাইডটা একটু উল্টাপাল্টা থাকতে পারে, কারণ স্লাইড এত বেশি হয়ে গেছে, একটা আনতে মনে হয় আরেকটা আনছি। ফ্র্যাকশন কি বলো, ফ্র্যাকশন মানে কি? তুমি দেখছো আমি কিন্তু স্লাইডে সব লেখা থাকে, তোমাদের ওইটা বই হিসাবে সাপোর্ট দেয়, বাট হাতে লিখে পড়াই কিন্তু। হ্যাঁ আচ্ছা, ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি? ভগ্ন অংশ। হ্যাঁ আচ্ছা, ধরো 3/4, এটা কি? ভগ্নাংশ। তারপরে ধরো 1/3, এইটা কি? ভগ্নাংশ। আচ্ছা, পার্সেন্টেজ মানে কি? আচ্ছা, ভগ্নাংশ এটা লেখার কিছু নেই, এটা বুঝবা। আসো একটু ম্যাথ পড়ি। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে শতাংশ। এই ভগ্নাংশ, এইটারে যদি আমরা শতাংশে পরিণত করি, ধরো এটা তোমরা ছোটবেলায় পড়ছো না, যে 3/4, এইটারে যদি আমি শতাংশে পরিণত করতে চাই, আমি কি করব? 100 দিয়ে গুণ করব। এই জায়গায় লিখি, ধরো এটারে আমি কি করব? আমি যদি পার্সেন্টেজ আনতে চাই, পার্সেন্টেজ মানে কি? 100%। তো এটারে আমি 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাইলে কি আমার পার্সেন্টেজ আসে, যেহেতু 100 দিয়েছি, পার্সেন্টেজের দরকার নেই। তাহলে কত হয়? 25। তাহলে পুরাটারে যদি পার্সেন্টেজ দেই, তাহলে কত হয়? 75%। তাহলে এইটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। তাহলে 3/4 যে কথা, 75% সেম কথা। 1/3 যে কথা, তুমি এইভাবে হিসাব করলে দেখবা 33 এইটাও সেম কথা। তাহলে পার্সেন্টেজও যা, ভগ্নাংশ তাই, জাস্ট এটার কনোটেশনটা ভিন্ন, লেখে ভিন্নভাবে। হ্যাঁ, এখন এখানে দুইটা কথা আছে, সেটা হচ্ছে এইটারে কিভাবে লেখে, 3/4 রে কিভাবে লেখে, আর ধরো 1/4 রে কিভাবে লেখে। 1/4 রে কিভাবে লেখে, এইটা হচ্ছে তোমার কথা। আচ্ছা দেখো, এইখানে হর কি? হর মানে কি? দুধের স্বর নিচে থাকে, হরও নিচে থাকে, এটা কি? হর। ভুল না করলে এটাই ঠিক। এটা কি? হর। উপরেরটা কি? লব, তাই না? আচ্ছা গেল। হরের উপরে আসলেও কোনো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে আমার লবের উপরে। এখন লব যদি 1 থাকে, কথাটা বুঝো, আমার যদি লব 1 থাকে, তাইলে এইটারে সিঙ্গুলার হিসাবে লেখা হয়, যেরকম 1/4। এখানে কিন্তু ফোর্থস হবে না, কারণ কি? লব 1, শুধুমাত্র এখানে যদি 1 থাকে, এটা সিঙ্গুলার, এখানে কোনো তোমার s/s যুক্ত হয় না। কিন্তু ভাই এখানে 3, লব কত? 3, তাইলে কি এটা প্লুরাল না? তাইলে এখানে তোমার কি হবে? 3/4
ফোর্থ যে আছে ফোর্থের শেষে একটা এস বাই এস যুক্ত হবে, প্লুরাল দেখে একটা এস বাই এস যুক্ত হবে। অনেক টেকনিক্যাল টার্ম বললাম, ম্যাথ বললাম, ঠিক আছে। তো একদম সহজভাবে বলি, যারা ধরো আর্টস কিংবা ম্যাথ নিয়ে খুব বেশি ধারণা নেই, সোজা কথা ভাই, ফ্র্যাকশন যা পার্সেন্টেজ হতা একটারে লেখে এমনি ভগ্নাংশ দিয়ে, এই যে আরেকটারে লেখে এরকম শতাংশ চিহ্ন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন এটারে লেখার পদ্ধতি কি, যদি তুমি দেখো উপরে উপরে এক আছে, তাইলে এটা লাস্টে তুমি কোনো এস বাই এস দিবা না। কিন্তু তুমি যদি দেখো এখানে এক বাদে অন্য সংখ্যা, এক বাদে অন্য সংখ্যা, তুমি যদি দেখো এক বাদে অন্য সংখ্যা, ঠিক আছে, তাইলে এখানে কি দিবা বলো তো? একটা প্লুরাল দিবা, একটা প্লুরাল দিবা, বোঝা গেছে? একটা প্লুরাল দিবা। ভাই বুঝলাম, এইটা খুব মানে সূক্ষ্ম জিনিস। এখন তুমি কি করবা, এখন তোমার এটা ছিল বেসিক, হ্যাঁ। আচ্ছা, তাইলে তোমাকে আমি তর্কের খাতিরে কি বলতে পারি যে ভাই ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ একই জিনিস, পার্সেন্টেজ সেম। এটা কি মানে এটার কি, এটা ইকুয়াল না, বাট এটারে মানে ধরে নিছি, ঠিক আছে। এই সাইনটার নাম বলো। আর ইংলিশেও ম্যাথ, ইংলিশে প্রচুর ম্যাথ, তুমি ম্যাথ পারলে সবই ভালো পারবা, ঠিক আছে। এই যে না, উল্টা বলছি, তুমি ইংলিশ পারলে সবই ভালো পারবা, ঠিক আছে। আচ্ছা চলো আমরা হচ্ছে সামনে যাই। তাইলে এখন তুমি চিন্তা করো, তোমার একটা ফ্র্যাকশন আছে, ধরো ফ্র্যাকশন বা পার্সেন্টেজ। আচ্ছা দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এটা এইভাবে না লিখে এই সাইড থেকে লিখি, ফ্র্যাকশন বা পার্সেন্টেজ। এখন ফ্র্যাকশন বা পার্সেন্টেজ তুমি আমারে বলো তো ভাই, এইটার পরে তোমার যদি সিঙ্গুলার নাউন থাকে, দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন, ঠিক এটার পরে আনকাউন্টেবল নাউন। আবার এইখানে থাকতে পারে তোমার প্লুরাল বা কাউন্টেবল নাউন। এখন তোমরা আমারে বলো, আমাদের প্রিন্সিপাল কি বলে? এইটুকু বাদ দাও, ধরো এইটুকু আছে, তাহলে সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন থাকলে তোমার ভার্বটা কি হবে রে ভাই? ভার্বটা হবে সিঙ্গুলার। আবার প্লুরাল অথবা কাউন্টেবল নাউন থাকলে ভার্ব হবে প্লুরাল। এটা নিয়ে অনেক জায়গায় অনেকভাবে প্যাঁচে, এখানে প্যাঁচানোর কিচ্ছু নাই। তাইলে ফার্স্টে তোমার যদি ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকে, তুমি ঠিক তার ইমিডিয়েট পরে লক্ষ্য করবা যেখানে নাউনটা কি আছে বা এখানে রিয়েল সাবজেক্টটা কি। যদি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরাল বা কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা প্লুরাল। বুঝছো? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দিলে বুঝা যাবা। অ্যাবাউট 20%, এটা কি পার্সেন্টেজ অফ ওয়াটার। এখানে কি ওয়াটারটা কি আনকাউন্টেবল নাউন না? তাহলে পার্সেন্টেজ প্লাস আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে কি ওয়াটার ইজ পিওর গেল। ফার্নিচার মনে রাখবা আনকাউন্টেবল নাউন। কিছু মানে নাউন আছে যেগুলো আনকাউন্টেবল নাউন, তার মধ্যে ফার্নিচার, ইনফরমেশন, এগুলো অনেকগুলো তোমাদের নাউনের ক্লাসে বলছি, ঠিক আছে। ফার্নিচার, ইনফরমেশন, ওয়াটার, ঠিক আছে, এরকম বিভিন্ন আছে। ধরো তারপর লাগেজ আছে, এটা এখন আমি বইলা মানে সময় নষ্ট করতে যাচ্ছি না, এগুলো আনকাউন্টেবল নাউন। তাইলে অ্যাবাউট 20% ফার্নিচার, তোমরা ভাই ফার্নিচার তো প্লুরাল না, ইংলিশে এটারে সিঙ্গুলার হিসেবে ধরে, তাহলে কি অবশ্যই ইজ হবে। যদি এটা সিঙ্গুলার নাউন হয় তাহলে কি ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। আবার তুমি ধরো এখানে বলতেছি অ্যাবাউট 30% ওয়ার্ক, তাহলে কি পার্সেন্টেজের পরে তোমার ওয়ার্ক আছে, ওয়ার্কটাও একটা আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার নাউন, তুমি ধরতে পারো। তাইলে এইটাও কি হবে? আমার ইজ হবে। এটাও আমার কি হবে? ইজ হবে। এটাও আমার কি হবে? ইজ হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই প্রশ্ন আমি এখন উত্তর দেবো না, তুমি এটা পেজে বা ডিসকাশন গ্রুপে দিও। এই প্রশ্ন যদি হচ্ছে আমি পড়তে যাই তাইলেই হচ্ছে ক্লাসের টাইম শেষ। হ্যাঁ, সো বুঝতে পারছো পার্সেন্টেজের ব্যবহারটা? তাইলে তোমরা আমারে এখন এই যে এই জায়গায় দেখো অ্যাবাউট 20% স্টুডেন্টস, তাহলে এটা কি পার্সেন্টেজের পরে প্লুরাল আছে, তাহলে কি অবশ্যই আর হবে। আবার দেখো
অনলি 80% স্টুডেন্টস, 80% বলে অনলি, আচ্ছা ধরলাম আইরনি করছে, তাহলে কি এটা তোমার কি প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব হবে, প্লুরাল নাউন, তাই কি হবে প্লুরাল ভার্ব হবে, প্লুরাল নাউন মানে প্লুরাল ভার্ব হবে। আমরা দুইটা নিয়ম পড়ে ফেলছি। আচ্ছা এইটা আমরা বাদ রাখবো, এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তোমাদেরকে আমি ফ্র্যাকশনেরটা দেখে আসি। এই যে দেখছো ফ্র্যাকশন 1/3 কিন্তু 1/3 কিন্তু না 2/3, দেখছো 1/3 কেন হইল আর 2/3 কেন হইল, আশা করি বুঝতে পারছো। তাইলে এইটার পরে আমার কি আছে দেখো, এইটা কি আমার ফ্র্যাকশন, এরপর দা হাউস কি সিঙ্গুলার নাউন, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার হবে, ইজ পেইন্টেড 2/3 অফ দ্য ওয়ার্ক, এটা কি আনকাউন্টেবল বা সিঙ্গুলার, তাহলে কি অবশ্যই হ্যাজ বিন হবে, কারণ কি হ্যাজ তো সিঙ্গুলার, হ্যাভ কি প্লুরাল, বুঝছো, হ্যাজ কি হ্যাভ কি হ্যাভ আর হ্যাজ তো এটা তো বুঝছোই, সো এটা তো আর নতুন করে বলার কিছু নাই, বুঝতে পারছো, বুঝছো এই পর্যন্ত, বুঝতে পারছো, বুঝতে পারছো, তাইলে তোমরা এইটার উত্তর দাও। 3/4 অফ দ্য আর্থ সারফেস, 3/4 অফ দ্য আর্থ সারফেস, পৃথিবী কয়টা ভাই বলো, আমি যে তোমাদের ধৈরা ধৈরা ভয়েসের কনসেপ্ট রাইট ফর্ম অফ ভার্বেই পড়াই দিছি, কেন পড়াইছি, 3/3 অফ দ্য আর্থ সারফেস, এ কি নিজে নিজে কভার হয়েছে না, ওয়াটার দ্বারা কভারড হয়েছে, এই জন্য কিন্তু দেখবা সব প্যাসিভ ভয়েস, এবং এটা কিন্তু খুব রেগুলার কথাবার্তা। তাইলে কি এখানে অবশ্যই আমার যে টেন্সটা হবে ভয়েসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা ভাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝলাম, তাহলে আমার এখানে সাবজেক্টটা কি আর্থ সারফেস, তাহলে এটা কি আমার সিঙ্গুলার সাবজেক্ট না, এটা কি আমার সিঙ্গুলার সাবজেক্ট বা এসএন, তাইলে এখানে আর তো আগেই হবে না, এখানে আমার আর আগেই হবে না, কভারিং বাই ওয়াটার এটা মিলেই না, 3/4 অফ দ্য আর্থ সারফেস কভারিং বাই ওয়াটার, এটা কোনো সেন্টেন্সই হয় না। তোমার যদি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এই বয়সে আইসাও ন্যূনতম ধারণা থাকে তাহলে তুমি বুঝবে এটা কোনো সেন্টেন্স হয় না, ঠিক আছে, এটা বোঝানোর কিছু নেই। কভার্স দ্য ওয়াটার, এইখানে ঢাবির প্রশ্নটি একটু প্যাচ আছে, প্যাচ না এটা হচ্ছে ট্রিক্স। আচ্ছা তুমি কিছুই বুঝো না, তুমি এগুলা কিছুই বুঝো না, কিসের পার্সেন্টেজ কিসের কি, ভাই এই পার্সেন্টেজ অনেক জটিল বিষয়, বুঝি না ভাই, তুমি তো এটা বুঝতেছো যে আর্থ সারফেস কি একা একা কভার হয় না, তাহলে পানি কভার করে, তার মানে প্যাসিভ ভয়েস, যেহেতু কভার্স দ্য ওয়াটার এটা তো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, তাহলে প্যাসিভের আসেই একটা বাই ওয়াটার, এইটা হবে। আরো সুন্দরভাবে যদি বুঝতে চাও ভাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাইলে আমরা অবশ্যই একটা বি ভার্ব আনতে হবে, বি ভার্ব কাক মানে কি অনুসারে আনবা, এইটা অনুসারে আনবা, তো আমার প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্ব আসেই হচ্ছে ইজ আর আর, এটা তো প্লুরাল না, তাহলে হবে ইজ। আমার একটা V3 হবে, V3 কভারের V3 কি কাভার্ড, আচ্ছা কি দ্বারা, বাই দে, তাহলে কি দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা এটা জানি কোন বিভক্তি, ষষ্ঠী না, দিয়া কর্তৃক ভুলে গেছি বাংলা, বাই ওয়াটার, ঠিক আছে বুঝছো, তাহলে কি হবে ইজ কভার্ড বাই ওয়াটার, বুঝছো। একটা প্রশ্নের মধ্যে ঢাবি তোমাকে কয়টা কনসেপ্ট দেখলো, একটা হচ্ছে ফ্র্যাকশনের কনসেপ্ট তুমি বুঝো কিনা এইটা, প্লাস তোমার ভয়েসের কনসেপ্ট আছে কিনা এইটা, এই জন্য কিন্তু দেখবা ঢাবির মেডিকেলের প্রশ্ন বেশ সহজ হয়, ঢাবি কিংবা অন্যান্যগুলোর প্রশ্ন একটু মানে ডিফারেন্ট হয় সাধারণত, হ্যাঁ বুঝছো। আচ্ছা বলো 3/4 অফ দ্য ওয়ার্ক, এইটা কি হবে, ড্যাশ ফিনিশ, এইটা কি হবে বলো, এখানে একটা খেলা আছে, অনেকে বলবো ভাই ওয়ার ফিনিশড, ভাই তুমি যদি নর্মাল কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বুঝো তাহলে তো বলবো ভাই ওয়ারের পরে তো এখানে আমার ভার্ব প্লাস আইএনজি, ওই সেন্স আমি বাদ দিয়ে দিতে পারি ওয়ার, হ্যাড ফিনিশড, এইটা অনেকে বলতে পারো ভাই হ্যাড ফিনিশড হবে না কি হবে বলো তো, এইটা কি হবে। আচ্ছা তুমি কি বুঝতেছো এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, তুমি আগে আমার এইটা বলো যে ভাই এটা অ্যাক্টিভ ভয়েস নাকি হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা ওয়ার্ক কি নিজে নিজে হইছে না তারে কেউ করাইছে, তো ধরো বাই সামওয়ান, এই সামওয়ানটা আমি লিখি নাই, এতটুকু আমি উজ্জ্ব রাখছি, তাই বলে কি এটা তোমার অ্যাক্টিভ রয়ে গেছে না, এটা প্যাসিভ, তাহলে ভাই এটা যদি প্যাসিভ হয় তুমি বুঝছো ফিনিশড আছে, তার মানে আমার একটা V3 আছে, আমি ভয়েসের একদম মানে শুরুর ক্লাসে কি বলছিলাম, আমার এইখানে একটা আমার কি আনা লাগবে বলো তো, একটা বি ভার্ব আনা লাগবে, একটা বি ভার্ব আনা লাগবে, একটা বি ভার্ব আনা লাগবে। আচ্ছা এখন যেহেতু ফিনিশড আছে, তুমি আমার কথাটা বুঝো,
যেহেতু ফিনিশড আছে অবশ্যই অবশ্যই আমার একটা হ্যাভ হ্যাজ অথবা হ্যাড হবে। আচ্ছা, তো এইখানে দেখো হ্যাড শুধু আছে, শুধু হ্যাড আছে কিন্তু কোনো বি ভার্ব নাই, তাহলে কিন্তু এটা বাদ, কারণ আমার ভয়েস যেহেতু আমার একটা বি ভার্ব লাগবে, হ্যাড আমার বাদ, তাহলে আমার হ্যাভ বিন না হ্যাজ বিন এই দুইটার মধ্যে একটা হবে। এখন তুমি দেখো ওয়ার্ক এটা কিন্তু সিঙ্গুলার বা আনকাউন্টেবল, তাহলে তো হ্যাভ বিন হবেই না, হবে কি হ্যাজ বিন, তাহলে কি এখানে হ্যাজ বিন হবে, তাহলে এটার উত্তর কি হবে হ্যাজ বিন ফিনিশড। দেখছো সিইউতে আসছে, এখানে কিন্তু আমি মানে আড়াইটা প্রশ্ন স্লাইডে তুলি না, ঠিক আছে, কিছু প্র্যাকটিস করার জন্য দিই, বাট এই কনসেপ্টগুলো বুঝতে হবে। দেখছো এই কনসেপ্টটা কেন আমি তোমার প্রথম দিনই ভয়েস পড়াই নিছি, এইটার সাথে কিন্তু এটা মিল আছে, ঠিক আছে, বুঝছি আমরা সিইউ এ ইউনিট, বুঝছো? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তারপরে হচ্ছে আসো এই যে এইটা উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, কিছু কিছু ওয়ার্ড আছে যেরকম উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, অ্যান্ড নট তো দেখাইছি রেদার, এই ওয়ার্ডগুলা দিয়ে যদি একাধিক সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। আচ্ছা, এটা কেন হয়, এইটা কেন হয় এইটা আমার বুঝতে হবে যে আসলে এটা আমার কেন হয়, প্রথম সাবজেক্ট অনুসারে কোনো সময় হচ্ছে, কোনো সময় দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হচ্ছে। দেখো অ্যান্ড নটের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝছি মিনিং দেখে, আরে ভাই অ্যান্ড নট মানে ওইটুকু বাদ, আমার রিয়েল সাবজেক্ট অনুসারে হচ্ছে। ধরো তুমি একটা দাওয়াত, ধরো আমি একটা দাওয়াতে গেছি, বা ধরো আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি, আমি বিয়ের দাওয়াতে যাচ্ছি, এখন বললো যে আপনি আপনার পরিবার সহ আইসেন, আপনি আপনার পরিবার সহ আইসেন, তার মানে গুরুত্বটা কিন্তু আমারে দিতেছে, আমার বদৌলতে আমার পরিবারের গুরুত্ব দিচ্ছে। তাহলে এখানে যদি বলি যে ওই দাওয়াতে ধরো আমার চিনে দেখে দাওয়াত দিচ্ছে, আমার ফ্যামিলির চিনে না, আমার সুবাদে দাওয়াত দিচ্ছে, তাহলে কি ইম্পর্টেন্সটা দিচ্ছে কাকে, আমাকে দিচ্ছে। তো এই উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এরকম অর্থই বোঝায় যে প্রথম সাবজেক্টটা যে থাকে তাকে গুরুত্বটা দিচ্ছে, তার ইম্পর্টেন্স বেশি, যার ইম্পর্টেন্স বেশি ভার্ব কি চেঞ্জ হয়, তাই না, ভার্ব চেঞ্জ হয়। তো এরকম অনেক মানুষ আছে না যাদের কাছে ইম্পর্টেন্স চেঞ্জ হয়, তো দুইটা মানুষের মধ্যে ইম্পর্টেন্স চেঞ্জ হচ্ছে, কার প্রতি, মানে যার মানে গুরুত্ব বেশি, মানে তার প্রতি বেশি অ্যাট্রাকশন থাকে। তো সেই ক্ষেত্রে ভার্বের অ্যাট্রাকশনটা আসলে কার প্রতি, অ্যালং উইথ হিজ টিচার্স যে আছে কার প্রতি অ্যাট্রাকশন, হেডমাস্টারের প্রতি না হিজ টিচার্সের প্রতি, আসলে হেডমাস্টারে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যালং উইথ মানে আরে ঠিক আছে তার টিচাররাও আছে, বাট এখানে মেইন গুরুত্ব দেওয়া হয়েছে হেডমাস্টারের, তাহলে এই হেডমাস্টার এখানে আমি বলতে পারি ওয়ার্কিং সাবজেক্ট বা রিয়েল সাবজেক্ট, তাহলে এই হেডমাস্টার অনুসারে ভার্ব হবে। তো এজন্যই বলে টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ এগুলা থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। ধরো এই যে ফেম অ্যাজ ওয়েল এস মানি, তাহলে আগে তার মূল লক্ষ্য ফেম, তার সাথে টাকা পাইলে ভালো, তাহলে কি ওয়াজ হিজ গোলস, ওয়াজ হিজ গোলস। বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? এই জিনিসগুলো আসছে হচ্ছে অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপার, মানে সাইকোলিঙ্গুইস্টিক্সের অনেক ব্যাপার স্যাপার আছে, ওই জায়গার থেকে এই জিনিসগুলা মানে এইভাবে এক্সপ্লেইন করা যায়। তাইলে তুমি আমারে বলো শি অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার মিলিয়ন্স উইথ হার ভয়েস। আচ্ছা ঠিক আছে, এখানে আমি টেন্সের আগে পরের ব্যবহার জানি না, সো আমি এটার কনটেক্সট জানতেছি না, তাহলে তুমি অ্যালং উইথ আছে না, তাহলে অ্যালং উইথ যদি থাকে তাহলে কি আমার একে রেফার করতেছে, তাহলে কি সেই এখানে মেইন চরিত্র, তাহলে মেইন চরিত্র অনুসারেই ভার্ব হবে, তাহলে ইন্সপায়ারটা কি হয়ে যাবে, ইন্সপায়ার্স হয়ে যাবে, ইন্সপায়ার্স হয়ে যাবে, ঠিক আছে। বা এটা যদি আগে পাস্ট টেন্সের কনটেক্সটে থাকে পাস্ট টেন্স হয়ে যাবে, তোমরা কনটেক্সট পুরোটা দেখলে বুঝতে পারবা। আচ্ছা এইটা বলো ঢাবিতে আসছে দ্য গার্ল অ্যাজ ওয়েল এজ হার প্যারেন্টস, এখানে ইম্পর্টেন্সটা কারে দিচ্ছি, এখানে ইম্পর্টেন্সটা কারে দিচ্ছি, দ্য গার্লস মানে দ্য গার্লকে দিচ্ছি নাকি প্যারেন্টসকে দিচ্ছি, অবশ্যই দ্য গার্লকে দিচ্ছি। ওয়াচিং দ্য মুভি, তাহলে কি হবে, দ্য গার্ল যদি হয় তাহলে এখানে কি হবে, অবশ্যই ইজ হবে, ইজ ওয়াচিং দ্য মুভি, ঠিক আছে। এখন বলবা ভাই আরও এত তো হবেই না, তোমার কিন্তু একটা বুদ্ধি থাকা উচিত ভাই। দেখেন এখানে তিনটাই প্লুরাল সাবজেক্ট, বুঝছো, এইটা কিন্তু বুদ্ধি, ঢাবিতে এইটাই বুদ্ধি ভাই, তিনটাই তো আমার প্লুরাল ভার্বের জন্য ব্যবহৃত হয়, প্লুরাল ভার্ব এগুলা, তাই না। বা আমার তো পার্সন মিলে না, দ্য গার্ল তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা তো ফার্স্ট পার্সনের জন্য ব্যবহার হইতে পারে, তো আমার তিনটা আগেই বাদ আসেই ইজ। তো এইভাবে প্রশ্ন না পড়েও বা একটু কম জানলেও এইভাবে উত্তর করা যায়। সো এই যে ট্রিক্সগুলা বলি এগুলা মাথায় রেখো, একবার তো পুরাটা বলতেছি, আবার
একদম প্রশ্ন না দেখে বা কম দেখেও কিভাবে উত্তর করতে পারবো, আমি এটা কোনো সময়ই সাজেস্ট করব না, ঠিক আছে? আমি কোনো সময় এটা সাজেস্ট করবো না, বাট এগুলো যাই না দেখো। পানির আগে বোন কি, পানি আগে বোন পড়ে, ভাই এইসব নেমোনিক্স বাদ দিয়ে লজিক পড়ো, লজিক পড়ো। পানি আগে না বোন পড়ে, তোমার বোন আগে না বউ পড়ে, এই ফালতু জিনিস ভাই পইরা এখন তোমার এগুলা পড়ার দরকার নেই। এগুলা তুমি প্র্যাকটিস করলে তুমি এমনি চিনবা। তোমার ওই বোন আগে না বউ আগে এই নেমোনিক্স দিয়ে তোমার পড়ার কোনো দরকার নেই, তুমি এই বেসিকে ফোকাস করো। আমিও আইসা ভাই সুন্দর মতো স্লাইড বানায় আরো মানে বউ আগে না বোন আগে এগুলা নিয়ে পড়াইতে পারতাম, বাট ওইটা ফান হইতো, ওইটা পড়াশোনা হইতো না। এখানে পড়াশোনা করতে আসতো, পড়াশোনা দিয়ে শিখো। এই নিমোনিক্স বউ আগে না বোন আগে এটা দিয়ে শিখা তোমার লাইফে এটা কোনো ভ্যালু অ্যাড করবে না। তোমার লাইফে ভ্যালু অ্যাড করবে কোনটা জানো? এই যে কথাটা বললাম, কারে ইম্পর্টেন্স দিচ্ছে এই অনুসারে, আমার সাবজেক্ট কি হচ্ছে সেই অনুসারে ভার্ব হচ্ছে, এই জিনিসটা তোমার শেখা। তুমি এটারে বোন দিয়ে মনে রাখো, বউ দিয়ে মনে রাখো, যা দিয়ে মনে রাখো রাখো, ওইটা এখানে লেখাও লাগবে না, ঠিক আছে? আসো, এগুলা পারবা, এগুলা দেখানোর কিছু নাই। আচ্ছা না, এই প্রশ্নটা দেখাই, এই প্রশ্নটা দেখাই। দ্য ইয়াং অন্টারপ্রেনিউর। এখন অন্টারপ্রেনিউর এই বানানটা অনেকেই পারো না, এটা মেডিকেল 20-21 সেশনে আসছে, মানে এইচএসসি 20 ব্যাচে আসছে। আমার সাথে সাথে লেখো একবার, ইএন অন্ট TRE অন্ট্রা, অন্ট্রা উচ্চারণটা হচ্ছে অন্ট্রা। প্রি PRE প্রি, নিওর নি UR, অন্টারপ্রেনিউর। আবার লেখো, 3বার লিখবো আমার সাথে, অন্ট্রা অন্ট্রা প্রি প্রি নি ইউর, অন্টারপ্রেনিউর। অন্ট্রা অন্ট্রা, এখানে এ লিখো না ই কিন্তু, প্রি প্রি নি আর, এটা জানি ভুল না হয় কোনোদিন পরীক্ষায় আসলে। 3বার লেখাই দিলাম, তাহলে কি উত্তর দিয়ে দিছো? দ্য ইয়াং অন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল এজ হার সেলস টিম, ভুগিচুগি যা লেখা বাদ, ড্যাশ দ্য প্রেস। তাহলে এখানে আমার এইটা কি, ইয়াং অন্টারপ্রেনিউর, তার মানে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এইটাই হচ্ছে। এগুলা তো হবে না, এগুলা তো হবে না। সো অন্টারপ্রেনিউর বানানটা খেয়াল রাখো। আরেকটা নতুন ওয়ার্ড যে আমরা যে কাজটা করি এটারে বলে এডুপ্রেনিউর। এডু লিখবা, প্রি লিখবা, নিউ আর, ঠিক আছে? মানে আমরা যে ফ্রিল্যান্সিং টিচিং বা অনলাইনে পড়াই বা আমাদের যে উদ্যোগটা এটারে বলে এডুপ্রেনিউর, ঠিক আছে? মানে পৃথিবী জুড়ে এখন এই জিনিসটা অনেক মানে আগের চেয়ে অনেক বাড়ছে, প্লাস অনেক মানে ভ্যালিডিটি বাড়তেছে, তো এটারে বলে হচ্ছে এডুপ্রেনিউর। সো ওই যে যারা বলো যে আমরা অন্টারপ্রেনিউর, আমরা আসলে অন্টারপ্রেনিউরেরও আরেকটা সাব ক্লাসের মধ্যে পড়ি, যেটারে বলা হয় স্পেশালাইজড ক্লাস, যেটারে বলা হয় এডুপ্রেনিউর, ঠিক আছে? আচ্ছা, স্লাইড কোনটার পাও নাই, সবগুলো আপলোড করা আছে ওয়েব অ্যাপে, দেখো। তাও না পাইলে পেজে মেসেজ দিও, বাইরে যাবা বা টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেবো। কিন্তু তোমাদের টেলিগ্রামে দিয়ে তো ভাই আসলে বিশ্বাস নাই, তোমরা তো টেলিগ্রামে 20 টাকা করে বেচা শুরু করবা। তাই হোক, এই কি আর বলবো। আচ্ছা দেখো, এখন ওইটারই একটা বিকল্প রুলস আছে, আইদার অন নাইদার নর নট অনলি বাট অলসো। আইদার অন নাইদার নর নট অনলি বাট অলসো, এইটা কেন আসছে? ধরো বললাম নেইদার এরিকা নর আই, এখানে আই কেন আসছে? এরিকা দিয়ে এই প্রবলেমটা সলভ হওয়ার কথা ছিল না, এখন এই এরিকা পারে নাই দেখেই তো আই আসছে, পরের সাবজেক্টটা আসছে, তাই না? তো এজন্য এই তোমার 3টা জিনিস, নট অনলি বাট অলসো, আইদার অন নাইদার নর, তার হ্যাঁ এই 3টা জিনিস যদি থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তাহলে আই এর সাথে কি এগ্রি করে? এম এগ্রি করে। নেইদার আদনান নর হার ব্রাদার্স, আদনান পারে নাই দেখেই তো তার বাইরে আসছে, তাহলে কি নিড হবে? নিডস তো হবে না, কারণ কি প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। দেখছো, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, এটা কত জায়গায় কাজে লাগতেছে, কত জায়গায় এটা কাজে লাগতেছে, বুঝতে পারছো? তাইলে বলো নেইদার হি নট দ্য স্পেকটেটরস, মানে দর্শক, তার মানে কি দ্য স্পেকটেটরস, এইটা অনুসারে। তাহলে কি দ্যাট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার, তার মানে এটা বুঝতেছো এটা প্যাসিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েসে যদি তোমার এখানে V3 আছে, এখানে V3 আছে, তোমার এখানে কি বসানো লাগবে? বি ভার্ব বসানো লাগবে। বি ভার্ব পাস্ট টেন্সে কয়টা আছে? ওয়াজ অথবা ওয়ার। এখন বুঝছো? তোমরা তো অনেকে বলতে পারো ভাইয়া ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি কেন নাই? ভাই স্যাটিসফাইড উইথ আছে, তার মানে কি এটা প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। তোমার কেন ভয়েসটা পড়াই আনছি? আমার কোনো দরকার ছিল ভয়েস এই 5 ক্লাস ধরে পড়ানোর না, এর জন্যই দরকার ছিল। তাহলে এটা কি হবে? ওয়াজ না ওয়ার, স্পেকটেটরস যেহেতু আছে সেহেতু কি ওয়ার হবে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। দেখছো
যে ভয়েসটা 20 মিনিট কেন পড়াই আনছি, আমি যদি তোমার ভয়েস না পড়াইতাম তোমার আমি এটা বুঝাইতেই পারতাম না। আরেকটা জিনিস মনে রাখবা, স্যাটিসফাইডের সাথে উইথ বসে, স্যাটিসফাইডের সাথে উইথ বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ভয়েস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসো, দেখো নো এভরি সাম এনি, হ্যাঁ জিনিসটা এরকম, নো এভরি সাম এনি, এটার সাথে যদি থিং, বডি, ওয়ান এগুলা থাকে, এগুলা যদি থাকে, যেরকম নাথিং, নোবডি, নো ওয়ান বা নান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান। আমি এটা এসএসসিতে থাকতে এইভাবে মনে রাখতাম। এরা যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। যেরকম এভরিওয়ান হ্যাজ ডান হার হিজ অথবা হার হোমওয়ার্ক, এটা দেখতে মনে হয় প্লুরাল বাট এটা সিঙ্গুলার ভার্ব বসে। এটা অনেকে রাইটিংয়ে ভুল করো, অনেকে রাইটিংয়ে এটা ভুল করো, সো এটা একটু মাথায় রেখো। সামবডি হ্যাজ লেফট দ্য পার্স, লেফট হার পার্স, তার মানে কি কেউ তার পার্সটা রেখে গেছে। এনিবডি ওয়াজ ক্যাপেবল অফ ডুইং ইট, তার মানে যে কেউ এই কাজটা করতে পারতো। ঠিক আছে, বুঝছো? এই পর্যন্ত বুঝছো? বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওই নিয়মটা বুঝছো? তাহলে কি এইটা জাস্ট মনে রাখবা, নো এভরি সাম এনি এর সাথে যদি বডি, ওয়ান, থিং এগুলা যদি যুক্ত হয় তাহলে ভার্বটা কি হয়? ভার্বটা হয় সিঙ্গুলার, ভার্বটা হয় সিঙ্গুলার। ভাইয়া প্রিপোজিশন তো মনে থাকে না। আচ্ছা, প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন পড়াবো তখন এমনি মনে থাকবে, ওটা ট্রিক্স দিয়ে পড়াবো। সেকেন্ড সাবজেক্ট অনুসারে হয় তখন ওই যে ধরো বললাম আইদার এরিকা অর আই, এখানে তো এরিকা পারতেছে না দেখেই তো আরেকটা সাবজেক্ট আনছে, তাই না? এরিকারে দিয়ে যদি সাবজেক্টের কাজ হয়ে যেত তাহলে কি আরেকজনের দরকার ছিল? ছিল না। এই জন্য এখানে কি বলতো, এখানে আরেকটা সেকেন্ড সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। যেহেতু সেকেন্ড সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি তার মানে কি সেকেন্ড জনের গুরুত্ব বেশি, তো ভার্বের কাছে যার গুরুত্ব বেশি সেইটা অনুসারে ভার্ব চেঞ্জ হবে। যেহেতু সেকেন্ড সাবজেক্টের গুরুত্ব বেশি তাই সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্বের চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা একটা গ্রেট গ্রুপ, ঠিক আছে, তাদেরকে সম্মান দিয়ে একটা রুলস শিখি, সেটা হচ্ছে প্রতারণা গ্রুপ। আজ পর্যন্ত মানে তার কোর্স ভালো হবে সেখানে কেউ আমার কোর্স লেখে না, ঠিক আছে? পোলাবান লেখে, ইদানিং লেখে, বাট কেউ লেখে না। তো এরা আমি কোনো অভিযোগ করতেছি না বা কিছু করতেছি না, মানে কিছু হাসি লাগে যে ধরো কেউ একজন যে প্রতিষ্ঠানে তো শুধু টিচারই থাকে না, সেখানে অনেক স্টাফ বা যারা থাকে তারা তাদের প্রতিষ্ঠানের টিচারের কথা লেখে, খুব ভালো। এখানে আমারে যা খুশি তাই করুক, আমার এটা আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো তুমি আমার খুব বড় একটা ফ্যান, সবাই দেখতেছে অমুক অমুক লিখতেছে, তুমি তো ভাই আর পড়া ভালো বুঝো, তুমি যাই লিখলা কি সম্পদ ভাই is one of the best teacher। এবং কোনোদিন যদি আমি এই কমেন্টটা দেখি, হ্যাঁ, সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি যে আমার স্টুডেন্টরা আমি শিখাইতে পারিনি। কেন হচ্ছে, কেন শিখাইতে পারিনি? কারণ ভাই তুমি বুঝো, ওয়ান অফ দার পরে তোমরা কমেন্ট করতে পারো, কিন্তু কমেন্টে যে কত থার্ড ক্লাস কমেন্ট হয়, কারা করে এটা তো বুঝি। ওয়ান অফ দার পরে কি হয় বলো তো? প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন হয়। আচ্ছা, এইটুকু আগে আমরা বুঝি। দেখো সম্পদ ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বেস্ট 10টা টিচার আছে, তার মধ্যে সে একজন। ধরো সেরাদের মধ্যে একজন, নিজের ঢোল নিজেই পিটাই, সেরাদের মধ্যে একজন, হ্যাঁ, সেরাদের মধ্যে একজন। আসলে এটা কয়জন বলো তো? সেরাদের মধ্যে তো একজনই, তাইলে এইখানে আমি কি বলছি? সেরাদের মধ্যে না, তাহলে এই সেরাদের মধ্যে এটা বোঝানোর জন্য কি আমার প্লুরাল ফর্ম হবে না? কারণ এই প্লুরাল ফর্ম মানে নাউন বা প্লুরাল ফর্মটা কেন ব্যবহৃত হচ্ছে? এদের মধ্যে যে কোনো একজন, ওয়ান অফ দা কি বোঝাচ্ছে? প্লুরাল নাউনের মধ্যে যে কোনো একজন, মধ্যে যে কোনো একজন,
যে কোনো একজন। তাইলে এই ওয়ান অফ দা তো আমার কি বলো তো, ওয়ান অফ দার পরে এই যে প্লুরাল নাউনটা কি, প্লুরাল নাউন বসাইছি। তাহলে যেহেতু প্লুরাল নাউনের মধ্যে একজন, তাহলে কি আমার সিঙ্গুলার এন্টিটি, সম্পদ ভাই তো একজনই, সিঙ্গুলার এন্টিটি। তাইলে কি ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এটা কি হবে বলো তো, সম্পদ ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। কেউ টিচার লিখো না, হ্যাঁ গেল। আচ্ছা ঠিক আছে গেল এইটা। এখন এইটার আমি একটা এক্সাম্পল দেখি, ওয়ান অফ মাই ইনস্ট্রাক্টরস, তার মানে কি আমার একজন ইনস্ট্রাক্ট, মানে অনেকজনের মধ্যে একজন, তার মানে কি এটা সিঙ্গুলার এন্টিটি। এই যে বললাম না যে অনেকজনের মধ্যে একজন, তাই সিঙ্গুলার এন্টিটি। তাইলে অনেকজনকে বোঝানোর জন্য আমি ইনস্ট্রাক্টরস দিছি, অনেকজনকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য। আচ্ছা তারপরে যেহেতু আমার সিঙ্গুলার এন্টিটি, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার। তাহলে এইখানে তুমি আমারে বলো হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ হবে। তাহলে ওয়ান অফ মাই ইনস্ট্রাক্টরস হ্যাজ রিটেন এ লেটার অফ রিকমেন্ডেশন ফর মি, মানে রিকমেন্ডেশন লেটার লিখছে। ঠিক আছে, আইদার অফ দ্য টু গার্লস। এখন এই এক্সপ্রেশনগুলো তোমার মনে রাখা লাগবে, ওয়ান অফ দ্য সবচেয়ে বেশি কমন, তো ওয়ান অফ দ্যার সাথে আরো থাকতে পারে ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এনি অফ, নান অফ। ঠিক আছে, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এনি অফ, নান অফ, এগুলা থাকলে কি আমাদের প্লুরাল নাউন অথবা প্রোনাউন হয়, ভার্বটা হয় সিঙ্গুলার, ভার্বটা হয় সিঙ্গুলার। এটা দিয়ে বেশ প্রশ্ন আসে। ঠিক আছে, তাইলে বলো আইদার অফ দ্য টু গার্লস। তাইলে আইদার অফ দ্য টু গার্লস তো আমার ঠিকই আছে, আমার তো ঠিকই আছে, আমার আইদার অফ আছে, দেখো রুলস মিলাই, আইদার অফ আছে, তারপরে আমার কি আছে, প্লুরাল নাউন আছে, আছে, বাট এটা তো বোঝাচ্ছে একজন রে, তাহলে কি হবে এটা সিঙ্গুলার সাবজেক্ট, সরি সিঙ্গুলার ভার্ব। তাহলে কি ইজ টু ব্লেম ফর দ্য ড্যামেজ, দুইজনের মধ্যে একজন দায়ী, ওই দুইজনকে বোঝাইতে কি বলতো একজন দায়ী। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো দেখো, এইটা তুমি অ্যাট লিস্টটা দেখোই না, তুমি এটার উত্তর দাও। ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। তাহলে এটা কি হবে, অ্যাট লিস্ট। যেহেতু এখানে একটা জিনিস তোমার বুঝতে হবে ভাই, এভরি টাইম আছে মানে প্রতিবারই, তাইলে এটারে আমরা কি বলবো বলো তো, এইটারে আমি বলবো রেগুলার অ্যাক্টিভিটি। তাহলে রেগুলার অ্যাক্টিভিটি যদি বোঝাই, রেগুলার অ্যাক্টিভিটি যদি বোঝাই, তাহলে এটা আমাদের কি হবে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাইলে আমার অবশ্যই কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটা কি অনেকগুলা স্টুডেন্টের মধ্যে একজন পায়, তার মানে কি আমি কি জানি, ওয়ান অফ দার পরে আবারও লিখতেছি, তোমরা বারবার ভুল করো, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার সাবজেক্ট। কি করি এগুলা, সিঙ্গুলার ভার্ব, এটা কি লিখি, সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে বলতো, গেটস হবে সিঙ্গুলার ভার্ব, যেহেতু একটা স্টুডেন্ট ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো, এগুলা পারবা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, পারবা, সমস্যা নেই। এখন আসো, এইটা ক্লিয়ার, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা ভুল করো। এই যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, তারপর কি নান অফ, এগুলা কিন্তু ভুল করো, এই জিনিসগুলো ভুল করা যাবে না। ক্লিয়ার, সি, ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা টাইপ 38 দেখি, আমরা টাইপ 38টা একটু দেখি। আমাদের টাইপ 38টা কি আছে, এই যে এক্সপ্রেশনগুলা, ধরো সাম অফ, মোস্ট অফ, অল অফ, রেস্ট অফ, এগুলা যদি থাকে, এদের পর যদি আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন থাকে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, নর্মাল কথা। প্লুরাল অথবা যদি কাউন্টেবল নাউন থাকে, তাহলে প্লুরাল ভার্ব হবে। কাউন্ট নাউন থাকলে কি প্লুরাল ভার্ব হবে। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাহলে কি এক্সপ্রেশনগুলো কি কি আমার সাথে সাথে একবার লেখো। প্রথম এক্সপ্রেশন হচ্ছে সাম অফ, সাম অফ, তারপরে হচ্ছে মোস্ট অফ, রেস্ট অফ, রেস্ট অফ, তারপরটা কি অল অফ, তারপরটা হচ্ছে অল অফ। এই কয়টার পরে যদি দুইটা সিনারিও হইতে পারে, সিঙ্গুলার নাউন থাকে, আবার প্লুরাল নাউনও থাকতে পারে। যদি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল থাকে,
তাহলে একরকম, আবার যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে আরেক রকম। তাহলে সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন থাকলে সাম অফ মোস্ট অফ রেস্ট অফ অল অফ, আবার বলো সাম অফ মোস্ট অফ রেস্ট অফ অল অফ, সাম অফ রেস্ট অফ মোস্ট অফ অল অফ। ঠিক আছে, আচ্ছা তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আর যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। আচ্ছা তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর হবে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর হবে, কারণ কি এখানে আমার কি আছে? মোস্ট অফ প্লাস প্লুরাল নাউন প্লাস কি প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব হবে। তাহলে সাম অফ দ্য ওয়াটার, তাহলে কি এখানে আমার সাম অফ আছে, দেখো সাম অফ মোস্ট অফ রেস্ট অফ অল অফ, সাম অফ আছে, তারপরে আমার কি আছে বলো তো? আনকাউন্টেবল নাউন আছে। ওয়াটার কি আনকাউন্টেবল নাউন? তাইলে আমার ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। বুঝছো? এইটার সাথে ভাইয়া আমরা ক্লাসে একটা ফ্লোতে আসছি, এখন ক্লাসটা এন্ড করলে আমি কি এটা পরের দিন পড়াবো? তোমার যেহেতু এখন এই ক্লাসটা করার প্রয়োজন নাই, তোমার যে ক্লাসটা করার প্রয়োজন তুমি করো, কারণ আজকে এই ক্লাসটা শেষ না করতে পারলে আরো একদিন পড়াইতে হবে। এটা কোর্স আউটলাইনে 3টা ক্লাস দেওয়া ছিল, তাহলে 6টা ক্লাসে এক্সটেন্ড করতে হবে। তখন তোমরাই বলবা যে ভাই বেশি পড়ায়, মানে কম পড়াইলেও দোষ, বেশি পড়াইলেও দোষ। তো যেহেতু তোমার ক্লাস আছে ভাই, তুমি লিভ করো, তুমি হচ্ছে ক্লাসটা করে এসে ফ্রি টাইমে সময় পাইলে ক্লাসটা কইরো, আর বাকিরা হচ্ছে এদিকে তাকাও। তাইলে এইটার সাথে এই যে দেখছো এক কমেন্ট দেখতে দেয়, এই জন্য আমি কমেন্ট পড়ি না বেশি। দেখছো এই যে 4টা এক্সপ্রেশন, এইটার ব্যবহার কিন্তু ভাই একরকম। আমি কিন্তু বারবার বলতেছি সাম অফ, মোস্ট অফ, রেস্ট অফ, অল অফ, মনে রাখবা। এই 4টার ক্ষেত্রে কিন্তু ভাই পরে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে বিবেচনা করা লাগে। কিন্তু ভাই মাত্র যেটা তোমারে পড়াইলাম, মাত্র যেটা পড়াইলাম, এই যে ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এনি অফ, নান অফ, এই এক্সপ্রেশনগুলো মনে রাখবা। এরপরে কিন্তু প্লুরাল নাউনই বসবে, এরপরে কিন্তু সিঙ্গুলার নাউন কোনোদিন বসবে না। বাট সাম অফ, মোস্ট অফ, রেস্ট অফ, অল অফ, এই এক্সপ্রেশনগুলো মনে রাখবা। আবারও বলতেছি, এটা কিন্তু সবাই ভুল করে, আমিও এটা ভুল করছি কিছুদিন। সাম অফ, মোস্ট অফ, রেস্ট অফ, এই জন্যই কিন্তু পাশাপাশি রাখছি এবং পার্থক্যটা ধরাই দিচ্ছি। এরপরে তোমার 2টা জিনিস থাকতে পারে, 2টা জিনিস থাকলে 2 রকম হবে, 2টা জিনিস থাকলে 2 রকম হবে। তাহলে এইটা ভার্সেস এই রুলসটা তোমাদের একটু জানতে হবে, এইটা ভার্সেস এই রুলসটা একটু জানতে হবে, নইলে কিন্তু পারবা না। বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এরপরে দেখতেছি কি আছে। আচ্ছা, এ নাম্বার অফ ভার্সেস দা নাম্বার অফ, খুবই সুন্দর একটা কনসেপ্ট। এ নাম্বার অফ ভার্সেস দা নাম্বার অফ, খুবই সুন্দর একটা কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা চলো মনে রাখবা এ নাম্বার অফ যে কথা, এ লার্জ নাম্বার অফ সেম কথা। এখন ভাই এটা নিয়ে না সবার ঝামেলা লাগে, বুঝছো? এটা না ঝামেলা লাগার কিচ্ছু নাই। তোমার আমি একটা ট্রিক্স বলে দেই, তুমি ওই ট্রিক্স দিয়ে মনে রাখবা। এ নাম্বার অফ, ভাই এটা দেখেই কেমন লাগে, লাগে না? সিঙ্গুলার সিঙ্গুলার লাগে না ভাই? এ আছে ভাই লার্জ নাম্বার অফ, এই আসতে the large, এই আসতে the large number of। আচ্ছা এখানে এ আছে, এ কি ইংরেজির প্রথম শব্দ না, বাংলার প্রথম শব্দ কি? অ। তাহলে মনে রাখবা এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, অ অ অ অ অসংখ্য। আচ্ছা এইটা দিয়ে যদি অসংখ্য বোঝায় এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ, তাহলে এইটা কি আমার বলো তো? এইটা আমার প্লুরাল এন্টিটি, তাহলে এটা আমার কি প্লুরাল এন্টিটি। আচ্ছা ভাই আমি তো বুঝলাম এটা প্লুরাল এন্টিটি, তাহলে প্লুরাল এন্টিটি হইলে এরপর আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এখন ভাই এইটাও প্লুরাল, এটাও প্লুরাল, বাট এখানে একটু কাহিনী আছে। দা নাম্বার অফ, আজকে ক্লাসে বারবার বলতেছি না, দা কি তোমার ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। দা মানে কি? দা মানে ডেফিনিট, ডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল মানে কি? সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। এখন মনে রাখবা সতে সুনির্দিষ্ট, এখানে আবার যে তোমার মানে জিনিসটা বসে, যদি কোনো নাউন বসে প্লুরাল বসবে, বাট সতে সুনির্দিষ্ট, সতে কি সম্পদ, সতে কি সিঙ্গেল, সতে কি সিঙ্গুলার ভার্ব।
ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। তাইলে মেইন পার্থক্যটা কি ভাইয়া? মেইন পার্থক্যটা এই জায়গায়, যদি এ নাম্বার অফ বসে তাহলে ভার্ব প্লুরাল, আসতে যদি না দা নাম্বার অফ বসে তাহলে কি ভার্বটা কি সিঙ্গুলার, দা নাম্বার অফ বসলে ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ বসলে ভার্বটা প্লুরাল। তাহলে তুমি এদিকে আসো, এখন এ নাম্বার অফ এর পরে কি এখানে সবসময় প্লুরাল বসতেছে। আচ্ছা, তাহলে তুমি আবার বলো, এ নাম্বার অফ স্টুডেন্ট ওয়াজ নট না ওয়ার নট প্রমোটেড টু সেকেন্ড ইয়ার, এটা কি হবে বলো? এইটা কি হবে? এইটা কি হবে? আচ্ছা, যেহেতু এ নাম্বার অফ আছে, এ নাম্বার অফ মানে কি অসংখ্য, এ নাম্বার অফ এ লার্জ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, তাহলে প্লুরাল এন্টিটি, প্লুরাল এন্টিটি, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা অবশ্যই হবে প্লুরাল। তাহলে তুমি আমারে বলো ওয়াজ আর ওয়ার এর মধ্যে প্লুরাল কোনটা? অবশ্যই ওয়ার নট। আচ্ছা, এ লার্জ নাম্বার অফ, এটার মানেও অসংখ্য, প্লুরাল বসছে, তাহলে এটা কি প্লুরাল হবে? ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে। মনে রাখবা অ্যাবসেন্ট ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই যে ভাইয়া বলি এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? তারপরে হচ্ছে রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ঠিক আছে? এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কাজে লাগবে। অ্যালুফ ফ্রম, ঠিক আছে? এগুলা মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। আর অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত, পড়াচ্ছিলাম কি রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে কই চলে গেছি বলো? প্রিপোজিশনে। সো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পরীক্ষায় আসে, সো এগুলা মনে রাখবা। তাহলে আবার তোমাদেরকে একটু রিক্যাপ করে দেই। এ নাম্বার অফ, এ ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, এ মানে অ, তাহলে কি এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ মানে অ, অ অসংখ্য। দা নাম্বার অফ মানে কি ডেফিনিট আর্টিকেল, দা কি ডেফিনিট আর্টিকেল, এটা মনে রাখার ট্রিক্স, এটা কোনো গ্রামারের রুলস না। তাহলে ডেফিনিট মানে কি সুনির্দিষ্ট, স দিয়ে কার নাম? সম্পদ, তাহলে সম্পদ কি সিঙ্গেল, তাহলে কি ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমার নাম দিয়ে হইলেও মনে রাখো দা নাম্বার অফ এর পরে সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, দা নাম্বার অফ এর কনসেপ্ট আমার পড়ানো শেষ। একটা জিনিস খেয়াল করবা, এখানে দা নাম্বার অফ এর পরেও কিন্তু প্লুরাল নাউন বসে। এইদিকে আসো, এইদিকে আসো, এটা খেয়াল করো, এইটা খেয়াল করো যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ এরপরে আমাদের কি বসে? প্লুরাল নাউন কিন্তু বসে, প্লুরাল নাউন বসে। ভার্বটাও কিন্তু আমাদের প্লুরাল হয়, ভার্বও কি হয় আমাদের? প্লুরাল হয়। ভার্বটাও আমাদের কি হয় বলো? প্লুরাল হয়। বাট এইখানে ভার্বটা সিঙ্গুলার, এখানে ভার্বটা প্লুরাল, এইটাই হচ্ছে তফাৎ। এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর মধ্যে পার্থক্য, এইটাই ব্যতিক্রম। তাহলে কি পার্টিসিপেন্টস আছে, এখন তোমার মানতে কষ্ট হচ্ছে ভাই দা নাম্বার অফ পার্টিসিপেন্টস এর সাথে ইজ কিভাবে হয়? ভাই দা নাম্বার অফ মানেই সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট কিছু বোঝানো মানেই তোমার এটা সিঙ্গুলার কনসেপ্টকে বোঝাচ্ছে। দা নাম্বার অফ স্টুডেন্ট, এটা কি ভুল আছে না বলো তো? দা নাম্বার অফ স্টুডেন্ট, এটা কি ভুল আছে না বলো তো? এটাও তোমার আসতে পারে। ধরো পিন পয়েন্ট ইরোরে আসলো দা নাম্বার, আচ্ছা ধরো এই প্রশ্নটাই বুঝাই, ধরো পিন পয়েন্ট ইরোর কিন্তু এগুলা থেকেই আসে, অনেকে আইবিএ বা অন্য জায়গায় দিলে দেখবা ভার্সিটিগুলোতে আসে। তোমার আসলো এ বি, ধরো দুইটা দাগ দিছি, সি, কোনটা ভুল বলো? এটার মধ্যে কোনটা ভুল? কোনটা ভুল? এ বি সি এর মধ্যে কোনটা ভুল বলো? ধরো এটা ডি দিলাম, এ বি সি এর মধ্যে কোনটা ভুল? ভুল কোনটা বলো? ভুল কোনটা বলো? না, অ্যাবসেন্ট ফ্রম দিয়ে স্টার্ট হইলে প্রিপোজিশনাল ফ্রেজ আলাদা জিনিস, ওইটাতে আসবো। বলো এ বি সি ডির মধ্যে কোনটা ভুল? ভাই তোমার কিন্তু বুঝতে হবে এ নাম্বারটা ভুল, কারণ কি এখানে স্টুডেন্ট আছে, এখানে কিন্তু এস হবে, এখানে এস হবে, কারণ কি আমি তোমারে বলি দা নাম্বার অফ আছে, দা নাম্বার অফ, ঠিক আছে? এরপরে আমার কি আছে বলো তো? আমাদের প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন বাই ঠিকই হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে? সো এইটা তো ঠিকই আছে, সিঙ্গুলারই আছে, আর ভি3 তো ঠিকই আছে। তাহলে দেখছো এ গুড নাম্বার অফ টিচার্স, এটা কি হবে? টিচার্স। ভালো টিচার্স কিন্তু অনলাইনের কারণে অনেক ভালো টিচারদের তোমরা পাচ্ছ, ঠিক আছে? এই পড়াশোনায় আমার সময়
মানে অনেক এক্সপেন্সিভ ছিল, প্লাস মানে এত ইজি ছিল না সবকিছু। বলো, অনেক চিল্লাইছি, বলো এটা বলো। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুলস ড্যাশ ইনক্রিজড। তাহলে তুমি তো বুঝতেছ যে ইনক্রিজ কি একা একা হয় নাই, অবশ্যই তোমার কি এখানে কি বলো, এটা তোমার কি বাড়ছে প্যাসিভ ভয়েসে। তাহলে তুমি আমারে বলো দা নাম্বার অফ আছে, দেখো দা নাম্বার অফ আছে পাচ্ছ, দা নাম্বার অফ পাচ্ছ ভাই, পাচ্ছি, দা নাম্বার অফ পাচ্ছি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, প্লুরাল নাউন আছে, প্লুরাল নাউন আছে। তারপরে যে আমাদের ভার্বটা হবে, ভার্বটা কি হবে, দা নাম্বার অফ আছে, তাহলে ডেফিনিট আর্টিকেল, তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, বারবার বলতেছি। তাহলে কি হবে, সিঙ্গুলার কোনটা, ইজ ইনক্রিজ তো হবে না, কারণ এটা বাড়ছে। এটা এমন না যে আজকে বাইরে বসে আছে, এখানে ভয়েসের কনসেপ্ট চিন্তা করলে বাড়ছে এবং এটার প্রভাব আছে। তাহলে কি, যে জিনিসটা হয়েছে এবং প্রভাব আছে ওই জিনিসটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হ্যাজ হবে, হ্যাজ ইনক্রিজড, হ্যাজ ইনক্রিজড। বুঝতে পারছো কনসেপ্টটা, কনসেপ্ট বুঝছি, বলো বলো কনসেপ্টটা বুঝছি কিনা বলো। আমাদের আর বেশি টাইপ নেই, 4টা টাইপ আছে, আজকে শেষ দিয়ে দিই। থাক, আজকে শেষ না দেই, যেহেতু 10টায় ফিজিক্স ক্লাস আছে, ফিজিক্স মনোযোগ দিয়ে করো, আমাদের আর বেশি বাদ নাই। আগামীকালকের ক্লাস আমাদের ছোট্ট একটা ক্লাস হবে। আগামীকালকের ক্লাসে আমরা 4টা টাইপ আছে, হ্যাঁ 4টা টাইপ এখন পড়াইতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? খুব সহজ সহজ টাইপ, 4টা টাইপ পড়াই দিব, হ্যাঁ 4টা টাইপ। এবং লাস্ট টাইপটা থেকে কিন্তু এবার মেডিকেলে প্রশ্ন আসছে, সো বুঝতেই পারতেছো। এবং 2টা প্র্যাকটিস করাই দিব, 2-3টা লেটেস্ট কোশ্চেন। কালকে ছোট্ট একটা ক্লাস হবে, 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে হচ্ছে ভালো থাকো সবাই। ক্লাস নিয়ে কোনো মন্তব্য থাকলে করতে পারো, আর যাদের ফিজিক্স ক্লাস আছে ফিজিক্সের জন্য প্রিপারেশন নাও, আর 3-4 মিনিটের মতো আছে।